স্যার, সব ধরনের মাইয়ার কালেকশন আছে আমার কাছে। কেমন পিস চান বলেন, সামনে এক্ষুনি হাজির করব। বয়স বেশি হওয়া যাবে না, 17-18 হলে বেস্ট। হাইট ফিগার একদম পারফেক্ট হতে হবে, চেহারা নর্মাল হতে হবে, আপনাদের মতো হলে হবে না। আমাগো মতো মানে? আপনাদের চেহারা স্পষ্ট ভেসে ওঠে আপনারা প্রস্টিটিউট। কথাটা শোনা মাত্রই এতক্ষণের হাসিমাখা মুখটাতে কালো ছায়া পড়ে গেল জোনাকি আক্তারের। কথাটা তার মোটেই পছন্দ হয়নি। মনে মনে গালি দিচ্ছে সে সোহানকে। শালা হারামি একটা, বেশ্যার শরীর মজা লাগে আর চেহারা মজা লাগে না। ওই চুমকি আর মায়ারে ধইরা আন। চুমকি তো সার্ভিসে আছে। মায়া কই? ওর আজ শরীর ভালো না। চুমকিরে দেখতে হইলে বসা লাগবো, আর মায়ার জন্য আর একদিন পর আসতে হইব। চুমকিকে না হয় অল্প সময়ের জন্য ডেকে দাও। না স্যার, আমাকে ধান্দা বেইমানির হইলেও তা আমরা ইমান দিয়া করি। রুটি রুজি আমাগো, বেইমানি কেমনে করি কন? তবে আপনি এত শর্ত দিচ্ছেন কেন তা জানা যাইব? এত জেনে তুমি কি করবা? মায়াকে কি একটু দেখার ব্যবস্থা করা যায়? স্যার, সবাই মনে করে আমাগো খালি শরীর আছে, মন নাই। কিন্তু আমাগো মন আছে। ওরা আমার দায়িত্বে এইখানে থাহে, তাই অগো ভালো মন্দ দেখার দায়ও আমার। আর কেউ নেই? না, আপনি যেমন মেয়ে চাইতেছেন এইরকম মেয়ে আর নাই। দেখো, অন্যান্য কাস্টমারের চেয়ে আমি বেশি টাকা দিব। না স্যার, পারবো না। মেজাজ খারাপ হচ্ছে সোহানের। এটা কেমন ফাইজলামি? এত ব্যস্ত মানুষ সে, কাজ ফেলে এখানে এসেছে, অথচ ওকে এভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে। খুবই অপমানজনক ব্যাপার। এই মহল্লায় ওর আশাই ঠিক হয়নি। দেশে এত জায়গা থাকতে এখানে কেন এসেছিল? মরতে? শোনো মহিলা, এই যে এত ভাব নিচ্ছ না, এতটা ভাব নেওয়ার কিছু নেই। তুমি জাস্ট একটা প্রস্টিটিউট। রাজ্যের কাজ ফেলে এসেছে এখানে, আর তুমি এভাবে ইনসাল্ট করছো আমাকে। তোমরা একটা কাস্টমারের কাছে কত পাও? ঊর্ধ্বে 1,500, এর বেশি তো কখনোই পাও না। আমি তোমাকে পার মান্থ 50,000 পে করতাম। 50,000 বুঝো? 50,000 টাকা প্রতি মাসে। আর তোমার মেয়ের খরচ সব আমি আলাদা বহন করতাম। দেখেন স্যার, আপনার এইখানে ভাল লাগলে আবার আইসেন, আর যদি আমাগো চেহারা আর এই মহল্লা পছন্দ না হয় তাইলে আর আইসেন না। রাগে ফুঁসছে সোহান, মেজাজ আসমানের চূড়ায় উঠছে। নষ্ট মহিলা এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে যেন প্রতি কাস্টমারের কাছ থেকেও প্রতি মাসে 50-60 হাজার টাকা পায়। যত সব নষ্টার দল। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ফোনে কাউকে বলতে বলতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় পাঠিয়েছো আমাকে? একটা মেয়েকেও দেখায়নি এরা। তুই জানো সময় ব্যাপারটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? এত কাজ ফেলে আসছি আমি, আজাইরা টাইম ওয়েস্ট করলাম এখানে। অন্য কোথাও খোঁজ নাও। আজই মেয়ে চাই আমার। কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করলো সোহান। বেশ চেঁচাচ্ছিল সে। ওপাশ থেকে তার বিজনেস ম্যানেজার কি বলছে সেগুলো পাত্তা না দিয়েই এক নাগাড়ে বলে শেষ করলো কথাগুলো। সোহানের চেঁচামেচিতে আশপাশের রুমগুলো থেকে উকি দিচ্ছে কিছু পতিতা। খুব দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নিচে নামছে সোহান। পিছন পিছন যাচ্ছে তার পিএস জাহিদ। সে একজন নির্বাক দর্শক। প্রয়োজন ছাড়া একটা কথাও সে বলে না। সোহান যত চেঁচামেচি করুক, রাগ করুক, তার মাঝে কখনোই কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা যায় না। সোহানের রাগ উঠলে বেশিরভাগ তুফান জাহিদের উপর দিয়েই যায়, কিন্তু সে একদম স্বাভাবিক থাকে। তার চেহারা দেখলে মনে হয় কোথাও কিছু হয়নি। পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক এবং শান্ত আছে। নিচে নেমেই সোহানের চোখ গেল সরু গলিটা উল্টো দিকের জরাজীর্ণ দোতলা বিল্ডিংটাতে। জানালার পাশে একটা মুখ দেখা যাচ্ছে গ্রিলের ফাঁক দিয়ে। চোখ আটকে গেছে সেখানে। মনে হচ্ছে আশেপাশে সব কিছু থমকে গেছে। সে নিজেও থমকে আছে। মেয়েটা এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল। সোহানের ঘোর কাটলো জানালার পাশ থেকে মেয়েটার সরে যাওয়ার পরপরই। ভীষণভাবে মনে ধরেছে মেয়েটাকে। এমন একটা মুখই সে খুঁজছিল। সোহানের সিক্স সেন্স বলছে এটাই মায়া। নামটার সাথে এই মুখটাই মানায়। জাহিদ, এক্ষুনি উপরে যাও। জোনাকিকে যে এই মেয়েটার কথা বলো, আমার ওকে পছন্দ হয়েছে। কত টাকা লাগবে জিজ্ঞেস করো। যে জাহিদ গেছে জোনাকির সাথে কথা বলার উদ্দেশ্যে, আর সোহান যাচ্ছে সেই মেয়েটাকে খুঁজে বের করতে। দোতলায় উঠে সেই রুমে যে দেখে মেয়েটি সেখানে নেই। রুম থেকে বেরিয়ে বাহিরের করিডোরে আশেপাশে চোখ বুলাচ্ছে, কোথাও নেই। কতক্ষণের মধ্যে হাওয়া হয়ে গেল নাকি? লম্বা করিডোর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। একটা রুমের দরজার পর্দা উঠছিল। পর্দার ফাঁক দিয়ে মেয়েটাকে দেখা যাচ্ছে। কেউ একজন তার চুল আশ্রে দিচ্ছে। রুমে ঢুকে পড়ল সোহান। চমকে উঠল রুমে থাকা দুজন মানুষ।
পা থেকে মাথা পর্যন্ত দেখছে মেয়েটাকে সে। এমন মেয়ে সে খুঁজছিল। আচ্ছা তুমি কি মায়া? কোনো উত্তর দিচ্ছে না সে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সোহানের মুখের দিকে। পাশে থাকা মহিলা এগিয়ে এসে বলল, আপনারে কি জোনাকি বাবু পাঠাইছে? স্যার, আমার মায়াটা অসুস্থ, আজকা সার্ভিস দিতে পারবো না। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। এটাই কি মায়া? হ স্যার, কি হয়েছে ওর? 2 দিন ধরে তুমুল জ্বর আইছে স্যার। কাছে এগিয়ে এসে মায়ার কপালে হাত রাখলো সোহান। টেম্পারেচার সত্যি অনেক বেশি। ডক্টর দেখিয়েছো ওকে? না স্যার, আজকাল যাবো সামনের ফার্মেসিতে, ওইখানে একটা ডাক্তার বসে, ওনারে দেখামো। কিছু না বলে বেরিয়ে এলো সে। বাহিরে আসা মাত্রই জাহিদের মুখোমুখি হলো সোহান। উপরে জোনাকি রুমে এলো সোহান। মহিলা পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। মহিলার সামনাসামনি চেয়ার টেনে বসলো সোহান। কত চাও? যা কইছেন তাই থাকবো। আমার কিছু শর্ত আছে। কি? ওকে অন্য কেউ ইউজ করতে পারবে না, শুধুমাত্র আমাকে সার্ভিস দিবে। আমি যখন যেখানে ডাকবো সেখানে ওকে পাঠাতে হবে। ঢাকার বাহিরে আমি প্রায় যাই, দেশের বাহিরেও যাই। আমি যেখানে যাব সেখানেও ওকেও নিয়ে যাব। ওর যাবতীয় খরচ আমি চালাবো, আর তোমার টাকা আলাদা দিব। এখন যাও, ওকে রেডি হতে বলো, ওকে নিয়ে বাহিরে যাব। স্যার, আজকে মাইয়াডারে সার্ভিসে দিব না, সেমনি অসুস্থ। সুস্থ হইলে যা খুশি কইরেন। ওকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি, আর আমি টাকা দিচ্ছি। অতএব মুখ বন্ধ রাখো। আমি যা খুশি তাই করব, এখানে তোমার কিছু বলার নেই। টাকাটা তো এখনো পাই নাই। জাহিদ, ওকে আজকে টাকা দেওয়ার ব্যবস্থা করো। অফিসে কাউকে ফোন দিয়ে বলো টাকা নিয়ে আসতে। আর তুমি মায়ার কাছে খবর পাঠাও, ওকে বলো রেডি হতে। গাড়িতে বসে আছে সোহান, তার পাশে মায়া। হসপিটাল যাচ্ছে ওরা দুজন। জাহিদকে বসিয়ে এসেছে জোনাকির ওখানে। অফিসের একজন কর্মচারী টাকা নিয়ে আসবে সেখানে। জোনাকিকে টাকা বুঝিয়ে দিয়ে এরপর সেখান থেকে আসবে। এখনো পর্যন্ত কোনো কথা হয়নি তাদের মধ্যে। মায়াকে খুব অস্থির দেখাচ্ছে। একবার হেলান দিয়ে বসছে, আরেকবার সোজা বসছে। ব্যাপারটা লক্ষ্য করলো সোহান। তোমার কি বেশি খারাপ লাগছে? বমি করব। ওয়েট, গাড়িতে করো না প্লিজ। কোনো মতে গাড়িটা একদিকে পার্ক করলো সোহান। গাড়ি থেকে বেরিয়ে গড়গড় করে বমি করতে শুরু করলো মায়া। সামনের দোকান থেকে দৌড়ে 1 বোতল পানি কিনে আনলো সে। মায়ার দিকে পানির বোতলটা এগিয়ে দিল। কুলি করে চোখে মুখে পানির ঝাপটা দিল মায়া। গাড়িতে বসবে এখন, নাকি আরো কিছুক্ষণ এখানে দাঁড়াবে? না, এখন ঠিক আছে, গাড়িতে বসবো। গাড়িতে এসে বসলো দুজন। বেশি দূর আর বাকি নেই, খুব জোর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তুমি কি গাড়িতে উঠলে বমি করো? না, জ্বর এসেছে তো, তাই গতকাল থেকে বমি হচ্ছে। 2 দিন হয়ে গেছে, এখনো ডক্টর দেখানো হয়নি কেন? ডক্টরের কাছে যেতে ভালো লাগে না। অসুস্থ শরীর নিয়ে পড়ে থাকতে ভালো লাগে? ভালোই লাগে। কাছ থেকে 3-4 দিন অবসরে থাকা যায়, নিজের মতো করে কয়েকটা দিন কাটানো যায়, আর নয়তো সারা বছর অন্যের পুতুল হয়ে বসে থাকতে হয়। মায়ার কণ্ঠে কিছুটা অভিযোগের আভাস পাচ্ছে সোহান। মায়ার দিকে একবার তাকালো সে। ডক্টরের চেম্বারে বসে আছে দুজন। চোখে চশমা লাগিয়ে সামনে বসে আছে ডাক্তার। নাম কি তোমার মামনি? মায়া। সুন্দর নাম। বয়স কত? 18 বছর 3 মাস। এই ভদ্রলোক কি হন তোমার? জি, উনি। ও আমার ওয়াইফ। থতমত খেয়ে গেল মায়া। এটা কি বললো লোকটা? বউ? ডক্টর মাথা তুলে একবার সোহানকে দেখছে, আরেকবার মায়াকে দেখছে। লোকটাকে দেখে তো মনে হচ্ছে ভালোই পয়সাওয়ালা, কিন্তু বউটা সেরকম তো কিছু মনে হচ্ছে না। ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের। লোকটা কয়েক সেকেন্ড সেসব ভেবে নিজের মনকে বুঝ দিল এটা বলে, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি অত ঘেটে কি করব। তা কি সমস্যা আমু? জ্বর, মাথা ব্যথা, গত রাত থেকে বমি করেছি 4 বার। মাথা ব্যথা কি সার্বক্ষণ থাকে? না, রাতের দিকে বেশি হয়। মায়ার প্রেশার চেক করে ডক্টর বলল, প্রেশার তো অনেক লো। শ্বশুরবাড়িতে কি খাবার দাবার ঠিক মতো দেয় না নাকি? নতুন বিয়ে তো খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে চায় না, লজ্জা পায় বোধ হয়। তুমি কি করো? জোর করে খাওয়াতে পারো না? জি, খাওয়াবো। মায়া মাথা নিচু করে সোহানের মিথ্যা কথাগুলো খুব মন দিয়ে শুনছে। বউ শব্দটা কেমন যেন, কথাগুলো মিথ্যা কিন্তু শুনতে ভালো লাগছে। বিশেষ করে বউ শব্দটা একদম হৃদয় গহীনে কাঁপন ধরানোর মতো। প্রেসক্রিপশন হাতে নিয়ে ফার্মেসি থেকে মেডিসিন কিনছে সোহান। পা থেকে মাথা পর্যন্ত গাড়িতে বসে তাকে দেখছে মায়া। কখনো কোনো পুরুষকে এতটা খুঁটে খুঁটে দেখা হয়নি তার। আজ কেন যেন ইচ্ছে হচ্ছে লোকটাকে দেখতে। হয়তোবা আজ পর্যন্ত কোনো পুরুষ ওর কপালে হাত রেখে জ্বর মাপেনি তাই, হয়তোবা ওকে কেউ আজ পর্যন্ত বউ ডাকেনি তাই। গাড়িতে এসে বসেছে সোহান। সন্ধ্যা হতে চলেছে। গাড়ি স্টার্ট দিয়ে সে বলতে শুরু করলো, কি খাবে বলো? কিছু না,
খেতে ভালো লাগে না, তিতা লাগে সবকিছু। সেটা তো একটু লাগবেই, তাই বলে তো আর খাওয়া অফ করলে চলবে না, জোর করে হলেও খেতে হবে। আপনার যেখানে ভালো লাগে সেখানে চলেন। তুমি কিন্তু এখনো পর্যন্ত আমার নামটা জানতে চাওনি। আমরা কাস্টমারের নাম জিজ্ঞেস করি না। কেন? প্রতিদিন কমপক্ষে ৬-৭টা কাস্টমার আসে, কতজনের নাম মনে রাখবো, তাই আর জিজ্ঞেস করি না। পুরনো নিয়ম বাদ, এখন থেকে এত কাস্টমার তোমার কাছে যাবে না, শুধুমাত্র আমি যাব। জোনাকির সাথে আমার ডিল হয়েছে, তাছাড়া সম্পর্কটা কিন্তু শুধুমাত্র ব্যবসার মধ্যে আবদ্ধ রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি সম্পর্কটা গভীরভাবে তৈরি করতে, সেটা তোমাকে পরে ডিটেলসে বুঝিয়ে বলবো। ঠিক আছে। তুমি এখনো পর্যন্ত আমার নামটা জানতে চাচ্ছ না? কি নাম আপনার? সোহান, তুমি কিন্তু বেশ শুদ্ধ করে কথা বলো। তোমার ওখানে এত শুদ্ধ করে কেউ কথা বলে না। তুমি কোথা থেকে শিখলে? পূর্ণিমার কাছ থেকে। পূর্ণিমাকে? বাংলা ছবির নায়িকা। অট্ট হাসি হাসছে সোহান। এভাবে অহেতুক হাসার কোনো মানে খুঁজে পাচ্ছে না মায়া। মুখটা কালো হয়ে যাচ্ছে তার। পূর্ণিমা তার খুব প্রিয়। প্রিয় লোককে নিয়ে কেউ হাসাহাসি করলে মায়ার কষ্ট হয়, এখনো হচ্ছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেললো ও। কি ব্যাপার, মুড অফ করে ফেললে যে? এমনি। তোমার পূর্ণিমাকে নিয়ে হেসেছি বলে? ও আমার পছন্দের মানুষ খুব। ওকে সরি, আর কখনো বলবো না, ঠিক আছে? রেস্টুরেন্টের বাহিরে গাড়ি থেমেছে। মামাকে গাড়ি থেকে নামতে বলল সোহান। গাড়ি থেকে নেমে আশেপাশে তাকাচ্ছে মায়া। মেয়েগুলো কত স্মার্ট, ওর সাথে এই মেয়েগুলো কোনো দিক দিয়েই যাচ্ছে না। খুব সাদাসিধে জামা পরে আছে ও, একটু সাজগোজ নেই, বড্ড বেমানান লাগছে ওকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ও ভেতরে যাবে কিনা বুঝে পাচ্ছে না। সোহান ওর মুখ দেখে বুঝে গেছে ওর ভিতরে কি চলছে। তুমি অনেক বেশি সুন্দর, এখন চলো ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে মুখোমুখি বসে আছে দুজন। কিছুক্ষণ আগেই ওয়েটার খাবার দিয়ে গেছে। সোহান লক্ষ্য করছে মায়া কাঁটা চামচ ছুরি দিয়ে ঠিকমতো খেতে পারছে না। ওপাশ থেকে চেয়ার ছেড়ে এপাশে চেয়ারে এসে বসলো সোহান। মায়ার হাত থেকে চামচ নিজের হাতে নিয়ে খাইয়ে দিচ্ছে মায়াকে। কখনো এভাবে যত্ন আত্মি পায়নি সে, এই প্রথমবার এতটা যত্ন আত্মি পাচ্ছে। আবেগটা একটু একটু উকি দিচ্ছে, যদিও বা মাত্র কয়েক ঘন্টার পরিচয়, এমন আবেগ উকি দেওয়ার কথা না, তবু দিচ্ছে। মানুষটাকে জানতে ইচ্ছে হচ্ছে, নিজের মনের সমস্ত অপ্রকাশিত কথাগুলো, ইচ্ছেগুলো জানাতে ইচ্ছে হচ্ছে। এভাবে তাকিয়ে আছো কেন, কিছু বলতে চাও? বলো, কি বলবে? আমি কে সেটা তো আপনি ভালো করেই জানেন, তাহলে এত যত্ন নিচ্ছেন কেন? তোমার পছন্দ হচ্ছে না? সেটা বলিনি, পছন্দ অবশ্যই হচ্ছে। যেহেতু পছন্দ হচ্ছে সেহেতু চুপচাপ যত্ন উপভোগ করো। এত কেন কেন করছো কেন? আপনার রাগ বেশি, তাই না? না, আমি যথেষ্ট ঠান্ডা মানুষ। তাহলে আমার সামান্য প্রশ্নে রেগে গেলেন কেন? আমি এমনই। তার মানে আপনি রাগী? তুমি অনেক কথা বলো। না, কিন্তু আজকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। তাই? পছন্দ হয়েছে আমাকে? পছন্দ হয়েছে। আপনার রাগটাকেও ভীষণ ভালো লেগেছে। বাহ, তাহলে তো সোনাই সোহাগা। হাজার ধমকালেও পালাবে না। জানো, জাহিদকে অনেক বকা দেই, বেচারা একটা টু শব্দ করে না। জাহিদ কে? ওই যে একটা ছেলেকে দেখলে না আমার সাথে, ওইটাই জাহিদ। আপনার বয়স কত? 30। আপনার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে না করে আমার মতো মেয়ের পেছনে কেন ছুটছেন? বিয়ে করলে বুঝি পুরুষ মানুষরা তোমাদের পিছে ছুটে না? ছুটে, তবে বিয়ের 5-6 বছর পর সংসার করতে করতে তিতা হয়ে যায়, তখন আমাদের কাছে আসে। আর কতগুলো থাকে জাত লুচ্চা, ওগুলো বিয়ের পর দিনই চলে আসে আমাদের কাছে। আমি জাত লুচ্চা না, একজনকে নিয়ে থাকতেই পছন্দ করি, আর সংসার করে মনটাকে বিষিয়ে তুলতে চাই না, তাই তোমার কাছে আসা। সবাই তো খারাপ হয় না। ম্যাক্সিমাম মেয়ে মানুষই এমন তেনা পেঁচানো টাইপের হয়। 3 জনই সাথে প্রেম করেছি, 3টাই একই স্বভাবের ছিল। অহেতুক ঘ্যানর ঘ্যানর করো তো, কিছু থেকে কিছু হলেই ব্রেকআপ করবো, সুইসাইড করবো, হাত কাটবো। উফ, কি যে পেইন দিত মেয়েগুলো। আপনি না একটু আগে বললেন একজনকে নিয়েই থাকতে পছন্দ করেন, তাহলে 3 জন আসলো কেমন করে? একসাথে তো 3 জনের সাথে প্রেম করিনি। যখন যার সাথে প্রেম করেছি তখন তাকে নিয়েই পড়ে থেকেছি, অন্য কোথাও নজর দেইনি। আমি যথেষ্ট লয়াল পারসন। প্রতিটা প্রেমের ইতি টানার পর নতুন প্রেমে জড়ানোর আগে 6 মাস করে সময় নিয়েছি। সময় কেন নিয়েছেন? ওদেরকে পুরোপুরি ভোলার জন্য। ঠিক এই মুহূর্তে সোহানের কথায় মায়ার মনে হচ্ছে, একটা মানুষ জীবনে কয়টা প্রেম করতে পারে? যেহেতু একজনকে ভোলার জন্য 6 মাস সময় লেগেছে, তার মানে প্রেম গভীর ছিল। যেহেতু গভীর ছিল, তাহলে ছেড়ে দিল কেন? নাকি মেয়েগুলো ছেড়ে চলে গেছে? সম্পর্ক কেন ভেঙেছিল? প্রথম 2টো আমি ভেঙেছি। সারাদিন লাগাতার প্যান প্যানানি অভিযোগ চলতেই থাকতো এই 2টার, আর শেষেরটা আমার রাগটা হজম করতে পারিনি। যখনই বকতাম তখনই কাঁদতো, আর কি জানি বলতো। ওর কান্নার জন্য কথাগুলো স্পষ্ট বুঝতাম না, তখন আরো বকা দিতাম। শেষমেশ ইচ্ছে মতো অভিশাপ দিয়ে ব্রেকআপ করে ফেলেছে।
আপনি কি গালিও দেন? হ্যাঁ দেই। সবচেয়ে বেশি গালি খায় জাহিদ আর আমার ম্যানেজার, আর ওদের চেয়েও বেশি গালি খেয়েছে আমার প্রথম প্রেমিকা। গালি দেওয়ার টাইমে কিন্তু কখনো প্রতিবাদ করেনি। আমি ঠান্ডা হওয়ার পর আমাকে ধোলাই দিত, তখন আমি ফোন কান থেকে সরিয়ে রাখতাম। এরপর উল্টো আমাকেই সরি বলতো। মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে বলতো আমি মরে যাব। একবার এক ক্লায়েন্টের উপর মেজাজ খারাপ হয়েছিল খুব, ক্লায়েন্টের ঝাল ওর উপর ঝেড়েছি। সেদিন রাতে এই মেয়ে বিষ খেলো, ওর বাবা আমার উপর মামলা দিল। এরপর আর কি, ব্রেকআপ করে দিলাম। আপনি জেলও খেটেছেন? না, টাকা দিয়ে মামলা তুলেছি। এরপর ওই মেয়ে যোগাযোগ করতে চায়নি? করেছে, আমি পাত্তা দেইনি। কয়দিন ওর বাপ মা বিয়ে দিয়ে দিল ওকে, এখন 2 বাচ্চার মা, বেশ ভালোই আছে। এবার আসি সেকেন্ড গার্লফ্রেন্ড প্রসঙ্গে। এটা তো একদম গালির উপর পিএইচডি করা ছিল। আমি একটা দিলে ও দিত 5টা। সবচেয়ে বেশি জ্বালিয়েছে এই মেয়েটা। মারাত্মক প্যানপ্যানানি স্বভাবের ছিল। সারাক্ষণ এটা করনি কেন, ওটা করনি কেন, ফোন দিতে লেট করলে কেন, এগুলো চলতেই থাকতো। প্রতিটা দিন এই মেয়ের সাথে ঝগড়া হতো। শেষমেশ এটাকে বাদ দিলাম। ঠান্ডা ঝামেলা ছাড়া মেয়ে মানুষ আমার খুব পছন্দ। আপনি কি আমাকেও গালি দিবেন? সেটা পরিস্থিতি নির্ভর। জোনাকি বাবুর সাথে কতদিনের চুক্তি করেছেন? সময় ফিক্স করিনি। আপনার ঘরে কে কে আছে? ঢাকার বাসায় আমি একা থাকি, 2 জন সার্ভেন্ট আছে। ফ্যামিলি চিটাগাং থাকে, ওখানে মা বাবা আর ছোট ভাই আছে। বাবা ওখানকার অফিস দেখে আর আমি এখানকার। আপনার পরিবার যদি জানে আপনি আমার মতো মেয়ের কাছে আসবেন, ওনারা বকবে না? ফ্যামিলিটা আমার পছন্দ না। আসলে এটা ফ্যামিলি না, সবাই সবার প্রয়োজনের তাগিদে সবাইকে ব্যবহার করেছি। ছোট থেকে দেখে আসছি মা বাবা কুকুর বিড়ালের মতো ঝগড়া লেগে থাকে। দুজনেরই পরকীয়া চলছে বহু বছর আগে থেকে। কয়েকবার এদের দুজনকে বলেছি তোমরা ডিভোর্স নিয়ে নাও, এভাবে আমাকে সালমানকে টর্চার করো না। ওনারা ডিভোর্স নেবে না, এইভাবেই চলবে। আমরা 2 ভাই আয়ার হাতে বড় হয়েছি। বাবা মাকে খুব কমই কাছে পেয়েছি। বাবার সাথে ব্যবসায়িক কথা ছাড়াও কোনো কথা হয় না। মায়ের সাথে লাস্ট কথা হয়েছে 15 দিন আগে। বেশিরভাগ কথা হয় ছোটটার সাথে, ও বেশিরভাগ ফোন করে। মাঝে মাঝে আমার এখানে এসে থাকে। আমি তেমন একটা যাই না ওখানে, শান্তি লাগে না। ওই বাড়িতে ঢোকা মাত্রই অশান্তি শুরু হয়ে যায় আমার। মায়া খুব মন দিয়ে সোহানের কথাগুলো শুনছে। লোকটার বাপ মা থেকেও নেই, আর ওর বাবাকে সেটা ওর জানা নেই। কি অদ্ভুত দুনিয়া, কেউ পায় না আর কারো কারো থেকেও নেই। আচ্ছা মায়া, ওইটা কি তোমার মা ছিল? ওই যে চুল আশ্রয় দিচ্ছিল যে? উনিও কি তোমার মতোই? হ্যাঁ, আমি জন্মসূত্রে পতিতা। আমার মা 15 বছর বয়সে আমাকে জন্ম দেয়। চেয়েছিল ওখান থেকে আমাকে নিয়ে পালিয়ে যাবে, পারিনি। আম্মার ডিমান্ড ছিল বেশি, আম্মাকে ওনারা ছাড়েনি। ক্লাস 8ম পর্যন্ত পড়েছি। এরপর আমাকেও এই কাজে নামিয়ে দিল। আম্মা বলতো আমাকে পালিয়ে যেতে। 2 বার ক্লাস ফাঁকে দিয়ে পালিয়েছিলাম। ঘন্টাখানেক বাদে ফিরে এসেছি মায়ের কথা ভেবে। মা তো একা হয়ে যাবে, আমি বা যাব কোথায়? রাস্তার লোকেরাও তো কেমন করে যেন তাকায়। তবে দেখলাম ভেতরে যেও লাভ নেই, এর চেয়ে ভালো মায়ের কাছে যাই। জীবন কেমন জানো, খুব এলোমেলো, খুব ছন্ন ছাড়া। যাই হোক, সেসব বাদ দাও। পেট ভরেছে তোমার? আরো কিছু খাবে? না। চলো আমার বাসায় যাবে। আমার তো শরীরটা ভালো না আজই। আমি সেসব কিছু করব না। তুমি তোমার মতো থাকবে। শোনো, সুস্থ হওয়ার জন্য ভালো একটা পরিবেশ দরকার, ওটা তোমার ওখানে নেই। সুস্থ হলে তুমি চলে যেও, আবার আমার এখানেও থাকতে পারো। যাবে আমার সাথে? আমাকে বিশ্বাস করতে পারো। যাব। সোহানের বাসার ড্রয়িং রুমে বসে আছে মায়া। পাশে 10-12টা শপিং ব্যাগ। এসবগুলো শপিং মায়ার জন্য করেছে সোহান। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে মার্কেট হয়ে এসেছে দুজন। নিজেকে বেশ সুস্থ মনে হচ্ছে মায়ার। মন ভালো থাকলে শরীরটাও ভালো লাগে, সেটা আবারও প্রমাণিত হলো। বাসার কাজের লোক দুটো মায়াকে আর চোখে দেখছে। এর আগেও তারা এ বাসায় একজন মেয়েকে প্রায় আসতে দেখত। মেয়ে আসতো, রাতে থাকতো, পরদিন সকালে চলে যেত। আবার কখনো 2-3 দিন এখানে থেকে তারপর যেত। সোহান এতক্ষণ ফোনে কথা বলছিল। কলটা কেটে চলে এলো মায়ের মুখোমুখি। কি ব্যাপার, বসে আছো যে? এখনো ফ্রেশ হচ্ছ না? বাথরুমটা কোন দিকে? ও, আমার সাথে এসো। বাসায় পরার জন্য কিছু প্লাজো, গেঞ্জি আর স্কার্ট কিনে দিয়েছে সোহানুকে। ব্যাগ থেকে একটা গেঞ্জি আর স্কার্ট হাতে নিয়ে সোহানের পিছু পিছু যাচ্ছে মায়া। একটা রুমে এসে লাইট জ্বালালো সোহান। সুন্দর সাজানো গোছানো একটা রুম। রুমে এসে আঙ্গুল দিয়ে ওয়াশরুমটা দেখে সোহান বলল, ওটা ওয়াশরুম, ফেস ওয়াশ সাবান সব রাখা আছে, গিয়ে ফ্রেশ হয়ে এসো যাও। আমি এই রুমে আছি, কিছু লাগলে আমাকে বলো। মায়া কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। জাহিদের নাম্বারে ডায়াল করলো সোহান। জোনাকিকে বলেছো মায়া যে আমার এখানে থাকবে 3-4 দিন? ঝামেলা করেনি তো? রাতে খেয়েছো? তোমার ফ্যামিলিতে কে কে যেন আছে? যাও, ওদের নিয়ে বাইরে থেকে খেয়ে এসো। আজকে তোমার টাকা দিয়ে বিল পে করো, কাল আমি তোমাকে টাকা দিয়ে দিব। যাও তো, কথা বাড়িও না। কি রান্না করেছো আজ ঘরে? ও, তোমার প্রিয় খাবার রান্না হয়েছে আজ?
আমি সবই খেয়াল করি জাহিদ। তুমি আমার সাথে প্রতিদিন 8-9 ঘন্টা কাটাও, তোমার পছন্দ অপছন্দ লক্ষ্য করাটাই স্বাভাবিক। আচ্ছা কালই যেও, এখন রাখি। ফোনটা রেখে বিছানায় হেলান দিয়ে বসে আছে সোহান। মিনিট 10 পরে বেরিয়ে এলো মায়া। ওই খুব ফ্রেশ দেখাচ্ছে। এর আগে স্কার্ট সে কখনো পরেনি। আজকে প্রথম নিজের কাছে উদ্ভট লাগছে নিজেকে, মনে হচ্ছে লুঙ্গি পরেছে। জ্বরটা কি এখন আছে মায়া? না তেমন নেই, সহ্য করার মতো। এই শামীম, ড্রয়িং রুম থেকে মেডিসিনের প্যাকেটটা দিয়ে যাও তো। মায়া তুমি বসো এখানে। খাটের একপাশে জানালার দিকে পিঠ থেকে বসলো মায়া। বাইরে থেকে বাতাস এসে ওর ঘাড়ে পিঠে লাগছে। পেছনের চুলগুলো বাতাসে উড়ে বার সামনের দিকে এলোমেলো হয়ে আসছে। কাজের লোক শামীম এসে মেডিসিনের প্যাকেটটা দিয়ে গেল, সে সাথে 1 বোতল পানি। প্রেসক্রিপশন দেখে ট্যাবলেট বের করে দিচ্ছে সোহান। মায়ের দিকে মেডিসিন আর পানির বোতল এগিয়ে দিয়ে বলল, খাও। মেডিসিন খেয়ে পানির বোতলটা সোহানের দিকে এগিয়ে দিল মায়া। চুলগুলো খোপা করতে যাচ্ছিল, ঠিক সে সময় সোহান বলল, উঠতে দাও মায়া, দেখতে ভালো লাগছে। আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। খুব রহস্যময় লাগছে আপনাকে। এতটা যত্ন পাওয়ার অধিকার আমার নেই, তবু দিচ্ছে কেন বলুন তো? আসো পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। চাইলে আমি অন্য 10টা কাস্টমারের মতো ব্যবহার তোমার সাথে করতে পারতাম। সেটা হতো শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য, মানসিক চাহিদা মিটত না। সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি। আমার ইচ্ছে হয় ব্যস্ততার মাঝেও কারোর সাথে মন খুলে 2 মিনিট কথা বলি, কেউ আমাকে ফোন করে খোঁজ খবর নিক, আমি ভালো আছি কিনা, আমার মনটা ভালো আছে কিনা সেসব খোঁজ করুক, আমার খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো খেয়াল করুক। দিন শেষে কারোর সাথে কথা বলে আমার সারাদিনের মানসিক ক্লান্তিটা মিটাই। শরীরের চাহিদা টাকা দিলেই মিটে, মনের খোরাক টাকায় মিলে না। এবার আসি তোমাকে কেন সিলেক্ট করলাম সেই প্রসঙ্গে। প্রথমটা ফিনান্সিয়ালি আমার স্ট্যাটাসের ছিল, একদম খাপে খাপ মিলে, কিন্তু প্রেম করে বিশেষ শান্তি পাইনি, মনের খোরাক মিটেনি। দ্বিতীয়টা ছিল মিডল ক্লাস, আস্ত একটা জাদরেল ছিল ওইটা, সেখানে শান্তি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর 3 নম্বরটা আমাকে বুঝতো না, বলতাম একটা বুঝতো আরেকটা, সেটা ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের, সেখানেও শান্তি পাইনি। সব ক্লাসের মেয়েদের সাথে প্রেম করে দেখেছি, সুবিধা করতে পারিনি। শেষমেশ তোমাদের পাড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন জানো? তোমাদের মেন্টালিটি একটু অন্যরকম। তোমরা সহজে কঠিন ব্যাপার হজম করতে পারো। তোমাদের কাছে প্রতিদিন কমপক্ষে 7-8টা কাস্টমার আসে, এক কাস্টমার এক রকম, কাউকে তোমাদের পছন্দ হয় আর কাউকে হয় না, তবু তাদের শুয়ে পড়ো তোমরা। ব্যাপারটা যথেষ্ট ধৈর্যের, চাইলেই যার তার সাথে শুয়ে পড়া যায় না। যাকে ভালো লাগে না তার সাথে ইন্টিমেট হওয়াটা খুবই পীড়াদায়ক কাজ। তোমরা কাজটা বেশ হাসি মুখে সামাল দাও। তাছাড়া প্রতিদিন 7-8 জনের সাথে ইন্টিমেট হওয়াটা কোনো মুখের কথা না, যথেষ্ট কষ্টের কাজ, তবু তোমরা করো। যেই মেয়ে হাসি মুখে এই কঠিন ব্যাপারগুলো সামাল দিতে জানে, সে আরও অনেক কিছুই সামাল দিতে পারবে। একজন পুরুষের মনের খোরাক হাসি মুখে মেটানো তাদের পক্ষে কোনো ব্যাপার না। তুমি যেমন ভালোবাসার কাঙাল, তেমনি আমিও। তুমি এখানে একদম আমার বউয়ের মতো করেই থাকবে। ধরে নাও এটা তোমার সংসার। তুমি জাস্ট আমার ছোট বড় সমস্ত ব্যাপারগুলো, ভালো লাগা মন্দ লাগাগুলোকে দেখবে। আর প্লিজ কখনো কোনো বিষয় নিয়ে প্যান করতে পারবে না। আমি 1000 বকা দিলেও কখনো আমার সাথে রাগ করতে পারবে না। তুমি কি রাজি? মায়ের কাছে এই কথাগুলো এলোমেলো লাগছে। শুরুর দিকে সব ঠিকই লাগছিল, যখন শুনলো তুমি আমার বউয়ের মতো থাকবে, এটা তোমার সংসার, এরপর থেকে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এতটাও কি পাওয়ার যোগ্যতা সে রাখে? হতে পারে সে মিথ্যে বউ, মিথ্যে সংসার, তবুও অনুভূতিটা সত্যিকারের মনে হচ্ছে। শুধুমাত্র মনের খোরাক মেটানোর বিনিময়ে এত কিছু করছে লোকটা। মনের খোরাকের এত মূল্য? কান্না পাচ্ছে মায়ার। কেন পাচ্ছে সেটা সে জানে না। জ্বরটাও আবার পাচ্ছে, বোধহয় খুশিতে জ্বর বেড়ে যাচ্ছে। মানুষটাকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। বড্ড দ্বিধা দ্বন্দ্বে ভুগছে মায়া। সে কি একবার মানুষের হাত ধরে আবদার করবে? একটাবার চোখে মুখে আলতো করে ছুঁয়ে দেখতে চাইবে? সোহানের দিকে এগিয়ে এসে বসলো মায়া। 7-5 ভাবতে ভাবতে বলেই ফেললো, আমি আপনার হাতটা একটু ধরি। সোহান মুচকি হেসে হাত বাড়িয়ে মায়ের হাতটা ধরলো। হাত প্রচন্ড রকমের গরম ছিল মায়ের। সোহান টের পাচ্ছে মায়ার জ্বরটা আবার বেড়েছে। কপালে হাত রেখে দেখলো সত্যি জ্বর বেড়ে গেছে। মায়া, তোমার তো জ্বর আবার বাড়ছে, তুমি শুয়ে পড়ো আর রাত জেগো না। আপনি আমার হাতটা একটু ধরে রাখবেন প্লিজ। আমি ঘুমিয়ে গেলে আপনি হাতটা ছেড়ে দিয়েন। আপনাকে সারা রাত এখানে বসতে হবে না। ঠিক আছে, আমি আছি, তোমার হাত ছাড়বো না, তুমি ঘুমাও। না না, সারা রাত ধরে রাখতে হবে না, আপনি ঘুমান। হয়েছে, থামো, আমি বুঝেছি, এখন চোখ বন্ধ করো তো। সোহান এক হাতে মায়ের হাত ধরে রেখেছে, আর এক হাতে ফেসবুকিং করছে। মায়ের 2 চোখ প্রচন্ড রকমের ঘুম ভর করেছে। বহু বছর এমন চোখ জড়ানো ঘুম পাচ্ছে তার। এই ব্যবসার নামার পর থেকে এভাবে কখনো ঘুম ভর করেনি ওর চোখে।
মিনিট 10 মধ্যেই ঘুমিয়ে পড়ল মায়া। মায়া ঘুমিয়ে গেছে টের পেয়ে খুব সাবধানে নিজের হাতটা ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। নিজের রুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে আছে। ড্রেসিং টেবিলের উপর থাকা সিগারেটটা মুখে দিয়ে জ্বালালো। অন্ধকারে ধোঁয়াগুলো দেখা যাচ্ছে না, কিন্তু পুরো রুমে বিশ্রী গন্ধ ছড়াচ্ছে ঠিকই। সিগারেট বেশি একটা খাওয়া হয় না সোহানের। খুব বেশি মন খারাপের মুহূর্তগুলোতে সে একটা দুটো সিগারেট ধরায়। মনটা আজও তার খারাপ। আজ তার 30তম জন্মদিন ছিল। কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি, শুধুমাত্র সালমান ছাড়া। যারা জন্ম দিয়েছে তাদেরও বড় ছেলের জন্মদিন মনে নেই। ফেসবুকে তার আসল জন্ম তারিখটা দেয়া নেই, যেটা আছে সেটা হচ্ছে ভুয়া। আত্মীয় বন্ধুরা নোটিফিকেশন পেয়ে সেই মিথ্যে দিনই তাকে শুভেচ্ছা জানায়, খুব আন্তরিকতার সাথে। সব মিথ্যে, আত্মীয় বন্ধুরা মিথ্যে, জন্মদিনটাও মিথ্যে, তাদের আন্তরিকতাগুলোও মিথ্যে। সবাই সোহানের সত্যিকারের জন্মদিন ভুলে গেছে, কেউ মনে রাখেনি, মনে রাখার প্রয়োজনটা বোধ করে না। গভীর ভালো সম্পর্ক কার সাথে আছে তার মনে পড়ছে না কারো নাম। প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সোহান। কে আছে তার এমন প্রাণের বান্ধব যে তাকে মন থেকে পছন্দ করে? সালমান ছাড়া আপাতত খুঁজে পাচ্ছে না। অন্য 10টা মানুষের মতো তারও খুব ইচ্ছে হয় কেউ রাত 12টা 1 মিনিটে অনেকগুলো ফুল চকলেট হাতে নিয়ে ওর দরজায় কলিং বেল চাপুক। এরপর সে এসে দরজা খুলে দেখবে কেউ একজন হাসি মুখে ফুল চকলেটগুলো ওর দিকে এগিয়ে দিয়ে বলবে, হ্যাপি বার্থডে সোহান, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এরপর সে চোখে মুখে একরাশ খুশি এবং বিস্ময় নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে থ্যাঙ্কস জানাবে। এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে তার, আজ অবধি বাস্তবায়ন হয়নি। 3 জন প্রেমিকার একজনও কখনো 12টা 1 মিনিটে তাকে উইশ করেনি। বরাবরই তারা 10-15 মিনিট লেট ছিল। এই নিয়ে সোহানের ক্ষোভের শেষ ছিল না। এই ক্ষোভে সে কোনো প্রেমিকার সাথে তার জন্মদিনে দেখা করতো না। আজ সে দেশে একজনের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা নিতে ইচ্ছে হচ্ছে। মানুষটা হচ্ছে মায়া। জন্মদিনটা এখনো শেষ হয়নি, এখনো আধা ঘন্টা সময় আছে। সোহানের মনে হচ্ছে ইচ্ছেটা পূরণ করা উচিত। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে মায়ার রুমে গেল সোহান। বেগুড়ে ঘুমাচ্ছে মায়া। সবুজ রঙের ডিম লাইটে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে বহু বছর ধরে জমানো ঘুমটা আজ ঘুমাচ্ছে মায়া। এত আরামের ঘুমটা ভেঙে দেওয়া কি ঠিক হবে? ডাকতে যেও আর ডেকে তোলেনি সোহান। রুম থেকে বেরিয়ে এসেছে। না, আর ভেবে কাজ নেই। জন্মদিন তো চলেই গেছে। কে উইশ করলো আর কে উইশ করলো না সেসব ঘেটে লাভ নেই। শুধু শুধু মন খারাপ হবে। যেখানে নিজের বাবা মায়েরই মন থাকে না সেখানে অন্যের কাছে আশা করাটা বোকামি। সবার ভাগ্যে সব থাকে না। ওর ভাগ্যে আন্তরিকতা, টান এসব নেই। এসব ভাবতে ভাবতে পাশে থাকা গোলবালিশটা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে গেল সোহান। প্রতি বছর সে এভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে দিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে আগের দিনের শুভেচ্ছা না পাওয়ার কষ্টটা সে ভুলে যায়। কাল সকালেও হয়তো তাই হবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়ার জানালা ভেদ করে আলো ওর মুখে এসে পড়ছে। ঘুমটা ভেঙে যাচ্ছে একটু একটু করে। আধখোলা চোখে আশপাশে দেওয়ালগুলো দেখছে মায়া। দেওয়ালগুলো অপরিচিত। এটা কোথায়? চোখ জোড়া কুয়াশলে নিয়ে ভালো করে চোখ মিলে তাকালো মায়া। এতক্ষণে দেওয়ালটা পরিচিত লাগছে। এটা সোহানের বাসা। এত বছর একটা রুমকে ঘুম থেকে উঠে দেখছে সে। আজ রুমটা ভিন্ন, তাই ঘুম থেকে উঠে অভ্যাসবশত সে রুমটা দেখতে চেয়েছিল মায়া। হুট করে নতুন বাসাটা চিনতে পারেনি সে। বিছনা ছেড়ে উঠে দাঁড়ালো মায়া। গত রাতের ছোট ছোট গাছগুলো চোখে পড়েনি মায়ার। গাছে তাজা ফুল ফুটেছে। সকাল সকাল চোখের সামনে তাজা ফুল দেখলে মন এমনিতে ভালো হয়ে যায়। ব্যালকনিতে যে ফুলগুলো ঘেটে ঘেটে দেখছে মায়া। এর আগে ওর পাড়াতে 2বার ফুল গাছ কিনে এনেছিল। 2বারই গাছ মরে গেছে। ওর মা বলেছিল এটা নষ্ট কুলি, এখানে ভালো জিনিস টিকে না। এরপর আর গাছ কিনে নিও। পেছন থেকে সোহানের গলার আওয়াজ পেয়ে চমকে গেল মায়া। কি ব্যাপার, এভাবে লাফিয়ে উঠলে কেন? না, হঠাৎ ডাকলেন তো তাই। চা পছন্দ নাকি কফি? কফি তো কখনো খেয়ে দেখিনি, খেলে বলতে পারবো কোনটা বেশি ভালো। ফ্রেশ হয়েছো? না। যাও ফ্রেশ হয়ে এসো, আমি কফি দিতে বলছি। মায়া ওয়াশরুমে চলে গেল আর সোহান গেল কিচেনে কফির ফরমাইশ দিতে। কফি হতে হতে সোহান নিজেও ফ্রেশ হয়ে এলো। 2 মগ কফি নিয়ে মায়ের রুমে এসে দেখে মায়া মুখ মুছছে। সোহানকে দেখে মায়া বলল, বারান্দায় বসি। বসো। এই রতন 2টা চেয়ার দিয়ে যাও তো এখানে। ব্যালকনিতে বসে ধোয়া ওঠা গরম কফির মুখে চুমুক দিচ্ছে ওরা দুজন। কি কফি টেস্ট কেমন? খুব ভালো। তো এখন বলো কোনটা প্রিয়? লাল চা বেশি প্রিয়। ঠিক আছে, কাল থেকে তোমার জন্য লাল চা বানানো হবে। মাঝে মাঝে কফিও খাবো। ঠিক আছে, এখন শোনো, আমি যাচ্ছিলাম তোমাকে উন্মুক্ত স্কুলে ভর্তি করাবো। আমি চাচ্ছি পড়াশোনাটা আবার কন্টিনিউ করো তুমি।
বাসায় তোমার জন্য টিচার রেখে দিব, তোমাকে এসে পড়াবে। আর ইংলিশ শেখানোর জন্য আলাদা টিচার রাখবো, সে তোমাকে ইংলিশে কথা বলা শিখাবে। মায়ের মনে হচ্ছে সে আকাশ ভেঙে নিচে পড়ে যাবে। পড়ালেখা আবার? ঠিক শুনছে তো? আপনি আমাকে পড়াবেন? কেন, পড়তে চাও না? সত্যি পড়াবেন? মিথ্যা মিথ্যি পড়ানো যায় নাকি? কেন যেন মনে হচ্ছে আপনি আলাদিনের জিন। আমি মানুষ, কোনো জিন টিন না। এখানে তো তাহলে আমাকে পার্মানেন্টলি থাকতে হবে। থাকবে, সমস্যা কোথায়? জোনাকি বুবু মানবে? সর্বক্ষণ জোনাকি জোনাকি করো কেন? কি করবে এই মহিলা? তোমাকে খেয়ে ফেলবে? ও মানবে না, ওর বাপ সহ মানবে। রেগে যাচ্ছেন কেন? কানের কাছে বারবার জোনাকির কথা বলো না তো, ভালো লাগে না এই মহিলাকে আমার। কেমন যেন চারাল টাইপ, আজ তো একটা জাদরেল। ওকে দেখলেই আমার সেকেন্ড গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। মায়া শব্দ করে হাসছে সোহানের কথায়। তুমি হাসছো কেন? দ্বিতীয় প্রেমিকা আপনাকে খুব জ্বালিয়েছে, তাই না? অনেক বেশি। আপনার মুখ দেখলেই বোঝা যায়। ওর কথা বলার সময় আপনার মুখটা দেখার মতো হয়। মজা লাগছে খুব, তাই না? খুব বেশি। তোমাকে নিয়ে স্টুডিওতে যাবো আজকে। তোমার পাসপোর্ট আর স্ট্যাম্প সাইজ ছবি তুলতে হবে। কেন? তোমার স্কুল ভর্তি আর পাসপোর্ট বানানোর জন্য লাগবে। আমার পাসপোর্ট? কেন? আমি বছরে 2-3 বার দেশের বাইরে যাই, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব এজন্য। এই মুহূর্তে সত্যি সত্যি সোহানকে আলাদিনের জিন মনে হচ্ছে মায়ার। মনে হচ্ছে এটা একটা স্বপ্ন। কিছুক্ষণ পরে বোধহয় স্বপ্নটা ভেঙে যাবে। বিকাল হয়েছে। পশ্চিম আকাশে সূর্যের তেজ কমে গিয়েছে অনেকটাই। সাদা মেঘে কমলা রঙের আলো ছড়িয়ে পড়ছে। মায়া ফুলগুলোতে পানি দিচ্ছে। সন্ধ্যা মালতীগুলো ফুটতে শুরু করেছে। আজ সকালে সোহান ওর হাতে একটা ফোন দিয়েছে। ফোনটা সোহানের আলমারিতে পড়েছিল। দুপুরের দিকে ড্রাইভারকে দিয়ে সিম কার্ড পাঠিয়েছে। মায়ের সাথে অনেকক্ষণ কথা বলেছে ও। মা খুব খুশি। এবার বুঝি তার মেয়ে এই নরক থেকে মুক্তি পেল। সোহানকে প্রাণ ভরে দোয়া দিয়েছেন তিনি। সোহান বলেছে ঘরটাকে নিজের সংসার হিসেবে আগলে রাখতে। আচ্ছা, সংসার কিভাবে আগলে রাখে? মাকে তো কখনো দেখেনি সংসার করতে। মেয়ে মানুষ তো মায়ের কাছ থেকেই সংসার করা শেখে। এখন কি হবে? ওর তো খালা মামিও নেই বা কোনো বড় বোন নেই সংসার করা শেখাবে। তবে কি সংসার সামলানোর ক্ষেত্রে 0 মার্কস পাবে? না না, 0 পেলে কি চলবে নাকি? একজন লোক শখ করে ওকে সংসারের দায়িত্ব দিয়েছে, তার শখটা তো পূরণ করতেই হবে। কিভাবে সংসার শুরু করা যায়? রান্না করে নাকি ঘর পরিষ্কার করে? আজ শুরুটা না হয় রান্না দিয়ে হোক। সোহানকে ফোন করে জিজ্ঞেস করা দরকার সে কি খেতে চায়। সোহানের নাম্বারে ডায়াল করলো মায়া। মায়া, বলছিলাম মানে রাতে আমি রান্না করব। কি রান্না করব? তুমি না অসুস্থ? এখন একটু ভালো আছি। এখন রান্না করার দরকার নেই, সুস্থ হও এরপর রান্না করো। করি না একটু? না, আমার জন্য না, আপনার জন্য রান্না করতে চাই। আপনার প্রিয় কিছু। আমার জন্য? হুম। কিছু করতে হবে না। তুমি এই অসুস্থ শরীরে আমার জন্য কিছু করতে চেয়েছো, এতেই আমি খুশি, খুব বেশি খুশি হয়েছি। বেশি কিছু করব না, শুধু একটা পদের কথা বলেন, আমি তাই করব। এসব জোরাজোরি আমি একদম পছন্দ করি না মায়া। কাজ করছি, আজাইরা পেঁচাল বন্ধ করো যত সব। রাগ করে ফোনটা কেটে দিল সোহান। কি হলো কিছুই বুঝলো না মায়া। পুরো ব্যাপারটা মাথার উপর দিয়ে গেল তার। মাত্রই না বললো খুব খুশি হয়েছে, তাহলে এমন রাগ দেখালো কেন? একটু কষ্ট পেল মায়া। তার কি দোষ? লোকটাই তো বললো এটা কি নিজের সংসার ভাবতে। হতে পারে ব্যস্ত, তাই হয়তো এমনটা করলো। জোনাকির মুখোমুখি বসে আছে মায়ার মা বিউটি। জোনাকি পান চেপাচ্ছে আর বিউটির সাথে কথা বলছে। তোর মাইয়ার তো কপাল খুইলা গেছে রে বিউটি। হ বুবু। বেটার হাব ভাবে তো লাগতেছে তোর মাইয়ারে একেবারে তার কাছে রাইখা দিব। বিয়া শাদি করবো নাকি জানোস কিছু? না, তেমন কিছু তো কইল না। কেন জানি মনে হইতাছে তুই জানোস, যাই নাও না জানার ভান করতেছস। ছি বুবু, কি কন? সত্যি জানি না আমি। বুবু, কিরে কুসুম, এমনি হাঁপাইতেছস কেন? কাজলের ব্যথা উঠছে, ডাক্তার লাগবো। ডাক্তার লাগবো? ডাক্তার খরচ দিব কেডা? তোর বাপে? আজকে 7 মাস ধইরা কাজলের ইনকাম বন্ধ, ওরে উল্টা খাওয়াইতে হইতেছে। ওই বিউটি যা তো কাজলের কাছে। আর কুসুম, তুই ফখরুল রে গিয়া কইবি ডাইরেক্ট খবর দিতে। আর বিউটি শোন, যদি মাইয়া হয় সোজা আমার কাছে নিয়ে আসবি, আর যদি পোলা হয় এতিমখানায় দিয়ে আসতে পারবি। বুবু, মাস 2 মার কাছে থাকতে দেন। দুধের বাচ্চারা মা ছাড়া কেমনে থাকবো? ইস, পিরিত কত!
এত পিরিত কই পাস বিউটি? বাচ্চা একটার লগে ঝুলাইয়া রাখলে কি বেটারা ওর কাছে যাইব নাকি? মাইয়া হইলে না হয় ছাড় দন যায়, পোলা হইলে এক চুলো ছাড় দিব না আমি। ওর পোলার লাইকা কি আমি আমার ধান্দা লাটে উঠামো? বেহুদা কথা বাড়াইস না তো, যা কাজলের কাছে যা। বিউটি দৌড়ে গেল কাজলের রুমে। ব্যথায় কৌকাচ্ছে সে। বিউটি পাশে বসতেই হাত চেপে ধরলো কাজল। বুবু শোনো। কিরে বোন, আমার যদি মাইয়া হয় তুমি যেমন পারো আমার মাইয়ারের এখান থেকে সরাইয়া ফেলাইবা। ওরা কেউ জানার আগে কামটা সারতে হইব। কেমনি সরামো? ফখরুল রে দেখোস না, কারো বাচ্চা হইতে নিলে দরজার বাইরে কেমন খাড়াইয়া থাকে। তাহলে বুবু বাচ্চারে লবণ খাইয়া মাইরা ফেলাইও। আমি চাই না আমার মাইয়াটা এখানে পইচা মরুক। এখানে পইচা মরার চেয়ে একবারে মইরা যাওয়াই ভালো। কি কস পাগল ছাগলের মতো? ঠিক কইতাছি বই, নিজে এতকাল পইচা মরছি, তুমি বুঝো না পইচা মরার কষ্ট কি? আচ্ছা দেখি কি করা যায়। তুই আল্লাহরে ডাকতে থাক কাজল, কালেমা পর বেশি কইরা। সন্ধ্যা হয়ে গেছে। কাজ শেষ করে অফিস থেকে বেরিয়েছে সোহান। গাড়িতে উঠে হোশ হলো মায়ের কথা। ব্যবহারটা কি বেশি খারাপ হয়ে গেল? ভালো কথাই জানতে চেয়েছিল মেয়েটা, রাগ না দেখালেও চলতো। এত রাগ সোহানের আসে কোথা থেকে সেটা সে নিজেও বুঝে না। বাসায় এসে পৌঁছেছে সোহান। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে মায়া। ঘরে ঢুকে মায়ের কপালে হাত দিয়ে দেখলো কপালে জ্বর আছে কিনা। না, টেম্পারেচার তেমন নেই, হালকা আছে, সম্ভবত 100 ডিগ্রি হবে। মায়া, জি। যাও চুল বেঁধে আসো, আমি ফ্রেশ আসছি, একসাথে রান্না করব। আপনি রান্না করবেন? আমি একটা মেয়ে মানুষের চেয়ে ভালো রাঁধতে পারি, এখন যাও ভালো মতো চুলটা খোপা করবে, রান্নায় যাতে চুল না পড়ে। খাবার চুল দেখলে আমার মেজাজে বিগড়ে যায়। জি যাচ্ছি। মায়ের খুশি খুশি লাগছে। খুব দ্রুত চুলটা আটসাট করে বেঁধে কিচেনে চলে এসেছে সে। লোকটা রাগী হতে পারে কিন্তু ভালো, অনেক ভালো। খুব পছন্দ হয়েছে লোকটাকে মায়ার। এমন মানুষকে মনের সবটুকু দিয়ে ভালোবাসা যায়, কিন্তু মায়ার ভালোবাসতে বারণ। সে যে নষ্টগুলির মেয়ে, ওই পাড়ার মেয়েদের শুধু ব্যবসা করাই মানায়, ভালোবাসা ব্যাপারটা তাদের সাথে যায় না। চলে এসেছো? জি। কি রান্না করতে চাও? আপনার কি পছন্দ? আমার তো কত কিছুই পছন্দ, তুমি কোনটা ভালো রাখতে পারো সেটা বলো। আমি ডাল ভুনা করতে পারি, আলু ভর্তা, ডিম ভাজি আর মাছ ভুনা করতে পারি। ব্যাস এতটুকুই? আর কিছু পারি না। জাস্ট এই কয়টা মেনু পারো? আর তুমি আমাকে জিজ্ঞেস করছো কি খেতে চাই আমি? যদি বলতাম আমি মোরগ পোলাও খাবো তখন তুমি কি করতে? শামীম ভাইয়ের কাছ থেকে শিখে নিতাম। ওর মোরগ পোলাও জঘন্য হয়। আল্লাহ বাঁচিয়েছে আমি তোমাকে তখন রাত্রে না করেছি, আর নয়তো ওই মোরগ পোলাও আমাকে গিলতে হতো। তাহলে এখন কি করব? কি আবার করবে, আমি তোমাকে শিখাবো। যাও ডিপ থেকে মুরগি নিয়ে আসো, মুরগি নরম হতে হতে পেঁয়াজ কেটে চাল ধুয়ে রেডি করি। মাথার বাপাসা চিনচিনে ব্যথা করছে মায়ার। মাথা ব্যথাটা বোধহয় শুরু হচ্ছে, কিন্তু সেদিকে পাতা দেওয়ার তিল পরিমাণ শখ নেই মায়ার। সে রান্না শিখতে চায় সোহানের কাছ থেকে। ভালো একটা মানুষের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাতে চায়। ভালোবাসতে বারণ, কিন্তু পাশে দাঁড়াতে তো বারণ নেই। পেঁয়াজ কাটছে সোহান, পাশে দাঁড়িয়ে মায়া শশা ছিলছে। আচ্ছা, কখনো কাউকে ভালো লাগেনি তোমার? না, সবাই এক ধাঁচের ছিল, কিন্তু হুট করে একজনকে ভালো লাগতে শুরু করেছে। আমাকে? মনে হয় ভালো লাগার মানুষটা নিঃসন্দেহে আমি, সেটা তোমার মুখ দেখেই বোঝা যায়। এবং সেটা আমি গত রাতে টের পেয়েছি যখন তুমি আমাকে বলেছো আমার হাত ধরে তুমি ঘুমাতে চাও। কারো হাত ধরে ঘুমানোর অর্থ জানো? অর্থটা হচ্ছে পাশের মানুষের মধ্যে তুমি নির্ভরতা খুঁজে পাচ্ছ। সোহান মায়ের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে খাবার থেকে। মায়া, নাও শুরু করো। আপনি খাবেন না? হ্যাঁ খাবো তো, এই যে আমার প্লেটে খাবার বাড়ছি। প্রথম লোকমা মুখে তুলে 3-4 সেকেন্ড থমকে ছিল মায়া। কি ব্যাপার, খাবার মুখে নিয়ে বসে আছো কেন? অসম্ভব ভালো হয়েছে। তোমাকে বলেছিলাম না আমি একটা মেয়ে মানুষের চেয়েও বেশি বেশি ভালো রাখতে পারি। তাই তো দেখছি। নেক্সট উইক তুমি রান্না করে খাওয়াবে। আমি জাস্ট তোমাকে এটা সেটা এগিয়ে দিয়ে হেল্প করব, কিন্তু রেসিপিটি বলবো না। ঠিক আছে। কাল থেকে প্রতিদিন তোমাকে একটা দুটো করে রান্না শিখাবো। আপনি ব্যস্ত মানুষ, আপনার কি সময় হবে রান্না শেখানোর? এসব আমি তোমার জন্য না, যতটুকু করছি তার চেয়ে বেশি করছি আমার নিজের জন্য। আমি মানুষটা খুব একা, তোমার সাথে সময় কাটাতে পারলে আমার ভালো লাগবে। এতদিন মায়ের ধারণা ছিল টাকা থাকলে বুঝি সব সুখ পায়ের কাছে পড়ে থাকে। ধারণাটা পুরোপুরি ভুল। টাকা থাকলেও মানুষের মনে কষ্ট থাকে, একাকিত্বের কষ্ট টাকায় কুলছে না। আপনার তো এত টাকা, তবু আপনি একা কেন? পয়সাওয়ালা লোকের পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে। সমস্যাটা তো সেখানেই মায়া, সব টাকার পিছনে ছুটে, আমার পিছনে ছুটে না। টাকা আছে তো আমার অস্তিত্ব আছে, টাকা নেই তো আমার অস্তিত্বও নেই। মন থেকে কেউ কাছে টানে না। একটাবার কেউ মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে না, সোহান তুই ভালো আছিস তো? কষ্ট হচ্ছে সোহানের জন্য।
এত টাকা থেকে কি লাভ যদি না কেউ সুখের দেখা পায়। কিছুক্ষণ আগে কাজলের সন্তান পৃথিবীর মুখ দেখেছে, মেয়ে হয়েছে তার। রুমে বসে থাকা দায়বাদে বাকি সবার মুখ কালো। মেয়ের আশা তারা কেউ করেনি। বিউটি কুসুমকে নিয়ে বুদ্ধি বের করছে কিভাবে বাচ্চাকে এখান থেকে সরানো যায়। দায়কে না হয় টাকা পয়সা খাইয়ে মুখ বন্ধ করানো যাবে, কিন্তু ফখরুল ওকে কি করবে? ও তো ঘরের বাইরে পায়চারি করছে। মেয়ের ছোট্ট আঙ্গুলগুলো ধরে কাঁদছে কাজল। মেয়ে হওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল? এখান থেকে বাচ্চাটাকে বের করার কি কোনো উপায় নেই? কাজল চায় না ফেরে গলিতে কোনো মায়া অথবা কুসুম অথবা চুমকি তৈরি হোক। এই মেয়েগুলো জন্মসূত্রে পতিতা। আরও এমন অনেকে আছে যারা জন্মসূত্রেই ব্যবসায়ী। কাজল দেখেছে তাদের মায়েদের চাপা কান্না যখন তাদের মেয়েদের ওই লোকগুলোর হাতে একা রুমে তুলে দেওয়া হতো। সবচেয়ে কম বয়সে কাজে লাগানো হয়েছিল কুসুমকে। মাত্র 12 বছর ছিল মেয়েটার। 28 বছর বয়সী কোনো এক যুবকের তৃষ্ণা মেটাতে তাকে পাঠানো হয়েছিল এই বাড়ির পূর্ব দিকের ঘরটাতে। ঘরের ভেতর চিৎকার করছিল কুসুম, আর বাইরে ছিল ওর মা। ওদের চিৎকারে চারপাশ ভারী হয়ে যাচ্ছিল। এতটুকু মেয়ে যার বয়স ছিল পেনি করে বাড়ির উঠানে খেলার, সেই মেয়েকে পাঠানো হয়েছিল কোনো এক দানবের ভোগের বস্তু হওয়ার জন্য। হ্যাঁ, দানব। সে 28 বছরের যুবকটাকে সেদিন কুসুমের কাছে দানব ছাড়া আর কিছুই মনে হয়নি। মানুষ খেকো দানব না, মানুষ খেকো না, শরীর খেকো দানব। টানা 4 ঘন্টা কুসুমের উপর দিয়ে কোন তোফান গিয়েছিল সেটা মনে হলে কুসুম এখনো ঘোরের মাঝে লাফিয়ে ওঠে। মায়ারও একই হাল হয়েছিল, তবে ওর বয়সটা একটু বাড়তি ছিল যখন ওকে ধানতে নামানো হয়। সম্ভবত 14 কি 14.5। ওকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল কাস্টমারের কাছে। কাজলের মেয়েরও একদিন এমন পরিস্থিতি আসবে। কুসুমের মায়ের মতো তাকেও একদিন মেয়ের রুমের বাইরে বসে তার বাচ্চার আর্তচিৎকার শুনতে হবে। এসব সহ্য করার মতো ক্ষমতা তার নেই। খাটের পাশে থাকা ড্রেসিং টেবিলের উপর ধারালো ব্লেড চিকচিক করছে। কিছুক্ষণ আগে এই ব্লেডটা দিয়ে নাড়ি কেটে আলাদা করা হয়েছে ওর সন্তানকে। খুব ধীরে ধীরে উঠে বসলো কাজল। দাই, বিউটি আর কুসুম মিলে খুব ধীর আওয়াজে কি যেন বলা বলি করছে। টেবিলের উপর থেকে ব্লেডটা হাতে নিল কাজল। খুব আস্তে করে মেয়ের গলায় ব্লেডটা দিয়ে শুধু একটা আঁচড় কাটলো। যে ব্লেড দিয়ে নাড়ি কাটা হয়েছিল সেটা দিয়ে নিজ সন্তানের গলার রগ কাটলো কাজল। বাচ্চাটা জোরে একটা চিৎকার দিয়ে থেমে গেল। আর কোনো আওয়াজ তার গলা থেকে আসছে না। কিছুটা ছটফট করছে সে। কুচি হাত পাগুলো এদিক ওদিক ছড়াচ্ছে। একটা পর্যায়ে 4 হাত পা লম্বা করে টেনে নিঃশ্বাসটা পুরোপুরি ছেড়ে দিল বাচ্চাটা। এতক্ষণ বাকি 3 জন চোখ বড় বড় করে বাচ্চাটার দিকে তাকিয়েছিল। বাচ্চার চিৎকার শুনে 3 জনই তাকিয়েছিল বাচ্চার দিকে। তাকিয়ে দেখে কাজলের হাতে রক্তমাখা ব্লেড আর বাচ্চার গলায় রক্ত। ঘটনা চোখের সামনে একদম স্পষ্ট ছিল, তবু তাদের কাছে অস্পষ্ট লাগছিল। সামনে এগিয়ে মৃত্যু পথযাত্রী এক শিশুকে আগলে নিতে সাহস হচ্ছিল না তাদের। নিঃশ্বাস ত্যাগের পর ঘোর কাটল কুসুমের। কাজলের মুখে মাথায় এলোপাতারি চড় থাপ্পড় দিচ্ছে সে। কি করলি তুই এটা? ওই মারলি কেন মায়াটারে তুই? মইরা গিয়া বাইসে গেছে আমার মাইয়া। আমাগো মতো পয়সা মরতে হইব না ওর। কাজলের চোখে মুখে বিন্দুমাত্র কষ্টের ছোঁয়া নেই। ওর চেহারা স্বস্তির শান্তি দেখা যাচ্ছে। রাতে ঘুমানোর আগে কফি খাওয়ার অভ্যাস আছে সোহানের। গরম কফির মগে চুমুক দিচ্ছে আর টিভি দেখছে। মায়া নিজেকে প্রস্তুত করছে সোহানের জন্য। মানুষটা এখন পর্যন্ত ওর গায়ে হাত দেয়নি। হতে পারে অসুস্থ ছিল তাই আজ নিশ্চয় ওকে বসিয়ে রাখবে না, তার অধিকারটা চাইতে আসবে নিশ্চয়ই। ইতোমধ্যে জোনাকিকে 50,000 দেওয়া হয়ে গেছে, আর ওর পেছনে অনেক টাকা খরচ করেছে সোহান। টাকাগুলো দিয়ে এমনি এমনি করে আর খরচ করেনি। খানিকটা সেজে গুজে সোহানের পাশে গিয়ে বসলো মায়া। ওর দিকে এক নজর দেখে পরক্ষণে মুখ ফিরিয়ে টিভির স্ক্রিনে নিয়ে গেল সোহান। টিভির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ফুল প্রিপারেশন নিয়ে এসেছো মনে হচ্ছে। দেখো, হুট করে কারো গায়ে হাত দেওয়াটা আমার পছন্দ না। এখানে এসেছো, কিছুদিন থাকো, দুজনকে বুঝিয়ে এরপর না হয় দেখা যাবে। আপনি তো অনেকগুলো টাকা দিয়ে এসেছেন, তো টাকা উসুল করবেন না? দেখো, আমি কিন্তু তোমাকে এখানে শুধু ফিজিক্যাল রিলেশনের জন্য আনিনি। তোমাকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে একাকিত্বটা দূর করা। আমার টাকা উসুল করা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার টাকা কিভাবে উসুল করব সেটা আমারটা আমি বুঝবো। সোহানকে যত দেখছে তত মায়ার বিস্ময়ের মাত্রা বেড়েই যাচ্ছে। এমন মানুষও আছে নাকি দুনিয়ায়? একটা যুবতী মেয়ে হাতের কাছে এসে ধরা দিচ্ছে, আর সে কিনা বলছে হুট করে কারো গায়ে হাত দেওয়া তার পছন্দ না। সোহানকে বিরল প্রজাতির প্রাণী মনে হচ্ছে মায়ার। আমার সাথে একটু কথা বলবে মায়া? সোফায় পা উঠিয়ে বসতে বসতে হাসি মাখা মুখে মায়া পড়ল, অবশ্যই বলবো। একটু কেন, অনেক অনেক কথা বলবো। 18 বছর আগের ঘটনা। আমার রেজাল্ট দিয়েছিল সেদিন, ফাইনাল এক্সামের রেজাল্ট।
ফার্স্ট হয়েছিলাম। আম্মুকে বলেছিলাম আমি ফার্স্ট হয়েছি, আমি চিকেন ফ্রাই খাবো, আমাকে চিকেন ফ্রাই করে দাও। আম্মু বলল চলো তোমাকে বাহির থেকে খাইয়ে নিয়ে আসি। আমি বললাম তোমার হাতেরটা খাবো, দোকানেরটা খাবো না। আম্মু উত্তরে কি বলেছিল জানো? কি? মুরগিতে মশলা মাখাতে গেলে হাতে মশলার দাগ বসে যাবে, মশলার বাজে স্মেল আসবে হাত থেকে, অহেতুক হাতের চামড়া নষ্ট করার কোনো মানেই হয় না। আমি পাল্টা আর কিছু বলিনি, আসলে বলার আর কিছুই ছিল না। জোর করে তো আর কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, তাই আমিও আর জোর করিনি, যে ভালোবাসা সে এমনিতেই বাসবে। সোজা ফ্রিজ থেকে মুরগি নামিয়ে মশলা মেখে নিজেই ফ্রাই করেছি। তখন তো রান্না সম্পর্কে বিশেষ আইডিয়া ছিল না, ঘরে যত ধরনের মশলা ছিল সবগুলো থেকে একটু একটু করে দিয়েছি, বানিয়ে এনে সবার আগে আম্মুকে দিয়েছি। আম্মু কিছুক্ষণ মুখের দিকে তাকিয়েছিল, আমি বললাম খেয়ে দেখো। মুখে নিয়ে বলল খুব ভালো হয়েছে। তখন আমি বললাম নাও, এই সবগুলো চিকেন ফ্রাই তোমার, মশলার স্মেল আমার হাতেও লেগে আছে, এই দেখো হাতে হলুদের দাগ ভরে গেছে, কিন্তু আমি তোমার মতো নাক শীত খাচ্ছি না। আর কখনো তোমাকে বলবো না আমাকে কিছু বানিয়ে খাওয়াও, এখন থেকে নিজেরটা নিজেই বানিয়ে খাবো। তোমার কিছু খেতে ইচ্ছে হলে আমাকে বলো, আমি তোমাকে বানিয়ে দিব। এরপরের দিনই যে রান্নার বই কিনে এনেছিলাম, প্রতিদিন কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতাম। কতবার যে হাত পুড়েছে তার কোনো হিসাব নেই। একদিন রেঁধে খাওয়ালে কি হতো? একদিনে কি আর চামড়া নষ্ট হয়? আমার মা এক সেকেন্ডও চুলার পাশে যেতে রাজি না। সে খুব চামড়া সচেতন মানুষ। প্রতি মাসে কত হাজার টাকা যে পার্লারে খরচ করে আল্লাহ ভালো জানে, সেই হিসাব বোধহয় আম্মুর নিজেরও জানা নেই। আচ্ছা, তোমার কি মাথা ব্যথা করছে? কিছুটা। আপনি জানলেন কিভাবে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যাও গিয়ে ঘুমাও। না, একটু গল্প করি না প্লিজ। মাথা ব্যথা নিয়ে গল্প করার কোনো দরকার নেই, মাথা ব্যথা আরও বাড়বে। আমার ভালো লাগছে আপনার সাথে গল্প করতে। আচ্ছা তাহলে রুমে চলো, শুয়ে গল্প করবে। মায়ার রুমে বিছানায় বসে আছে সোহান, পাশে শুয়ে আছে মায়া। সোহানের হাত ধরে রেখেছে সে। সোহান গল্প বলছে আর খুব মন দিয়ে সেই গল্প মায়ার শুনছে। খুব ভোরে ঘুম ভেঙেছে মায়ার। চোখ মেলে দেখে সোহানের পায়ের উপর ও মাথা রেখে শুয়ে আছে, আর সোহান হেলান দিয়ে বসে ঘুমোচ্ছে। ঘুম ভাঙার পরও সেখান থেকে সরছিল না মায়া। ভালো লাগছে এভাবে ওর পায়ের উপর মাথা রেখে শুয়ে থাকতে। গত রাতে গল্প করতে করতে কখনো ঘুমিয়ে পড়েছে সেটা ওর নিজেরই জানা নেই। হয়তো বা সোহানও কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে। সোহানের মুখের দিকে তাকিয়ে আছে মায়া। মানুষটা দেখতে সুন্দর, বিশেষ করে মাথার চুলগুলো একদম সোজা চুল, একটুও কোকড়ানো না। মাথার চুলগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে মায়ার। ধরাটা কি উচিত হবে? সোহান গতকাল বলেছিল হুট করে কারো গায়ে হাত দেওয়াটা তার অপছন্দ, তাহলে নিশ্চয়ই এভাবে চুলে হাত দেওয়াটাও সে পছন্দ করবে না। আর ও যেভাবে শুয়ে আছে এটা কি ঠিক হচ্ছে? বোধ হয় না। সোহান ঘুম থেকে উঠে যদি দেখে মায়া এভাবে ওর পায়ের উপর শুয়ে আছে, তাহলে নিশ্চয়ই খারাপ ভাববে। না, এভাবে শুয়ে থাকাটা ঠিক হবে না, উঠে যাওয়াটাই ভালো হবে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সোহান রুমে নেই। বোধহয় ঘুম থেকে উঠে চলে গেছে নিজের রুমে। ফুল গাছগুলোর কাছে গেল মায়া। সাদা গোলাপের গাছটা একটা নতুন কলি এসেছে। 2-3 দিন বাদে বোধহয় ফুটবে কলিটা। গত পরশু থেকে একটা কথা মাথায় বারবার ঘুরছে, সেটা হচ্ছে সংসার। সংসার শুরু করতে হবে মায়াকে। আচ্ছা, সংসার কি, সংসার কেমন হয় এ ব্যাপারে কিছুই জানে না মায়া। তবে নতুন এক অনুভূতির সাথে পরিচিত হচ্ছে সে, সংসার নামক অনুভূতি। গত পরশু থেকে অনুভূতিটা পাচ্ছেও। অনুভূতিটা বড্ড অদ্ভুত, ভয় এবং ভালোবাসার সংমিশ্রণে তৈরি অনুভূতি। তবে ভয়ের চেয়ে ভালো লাগার অনুভূতিটাই বেশি। আয়নার সামনে এসে দাঁড়িয়েছে মায়া। সংসারী মেয়ে মানে গৃহিণীদের দেখতে কেমন দেখা যায়? গৃহিণীদের দেখলে চট করে লোকে বলে দিতে পারে মেয়েটা একজন গৃহিণী। নাকটা ফুটো করা নেই, মায়ার হাতে চিকন একজোড়া চুড়িও নেই। গৃহিণী হতে গেলে তো নাকে ফুল আর হাতে একজোড়া চুড়ি থাকতে হবে। লোকটা বলেছিল আজ থেকে যা কিছু প্রয়োজন সব ওর কাছে চাইবে। সোহানকে কি বলবে কিনে দিতে? বলাটা কি উচিত হবে? না, সেসব বলা যাবে না। সোহান ওকে লোভী ভাবতে পারে। আয়নায় নিজেকে খুঁটে খুঁটে কি দেখছো? পেছন ফিরে তাকালো মায়া। 2 হাতে 2টো মগ হাতে ঘরে ঢুকছে সোহান। নাও তোমার লাল চা। হাত বাড়িয়ে মগটা নিতে নিতে খাটে বসলো মায়া। পাশে পা ঝুলিয়ে বসেছে সোহান। বললে না তো আয়নায় ওভাবে কি দেখছিলে? না, তেমন কিছু না। তোমাকে তো দেখলাম গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছিলে আয়নায় তাকিয়ে। কিছু হয়েছে? না, কিছু না। কিছু বলতে চাও আমাকে? না না, কিছু না। বলতে চাচ্ছ না? ঠিক আছে, জোর করবো না। চা ভালো হয়েছে? কাল থেকে তুমি আমার জন্য কফি বানাবে, আর আস্তে আস্তে আমার সমস্ত ব্যাপারগুলো খেয়াল দেওয়া শুরু করো। আমি অফিস যাওয়ার আগে আমার কাপড় তুমি সিলেক্ট করবে, সারাদিনে কয়েকবার আমাকে ফোন দিয়ে আমার খোঁজ নিবে। ঘরের বাজার থেকে শুরু করে কারেন্ট বিল পর্যন্ত সমস্ত হিসাব তুমি দেখবে। ঘরে কখন কি রান্না হবে সেগুলো তোমার ফরমাইশ অনুযায়ী হবে। ঘরে যদি নতুন কোনো ফার্নিচার প্রয়োজন মনে করো তাহলে আমাকে বলো, আমি কিনে দিব। আচ্ছা।
আজকে অফিস যাব না, তোমাকে নিয়ে স্কুলে যাব তোমার অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে। কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে তুমি? 8 পর্যন্ত। 9-এ ভর্তি হয়েছিলাম, কিন্তু ক্লাস আর করতে পারিনি। ঠিক আছে, ইংলিশে কেমন ছিলে তুমি? কথাটা শেষ করার আগে ফোন বেজে উঠল মায়ার। ফোনটা রিসিভ করলো মায়া। ও পাশ থেকে ফুপিয়ে কাঁদার শব্দ পাচ্ছে ও। কাঁদো কেন আম্মা? কাজলের একটা মাইয়া হইছিল গতকাল রাইতে। বড় হইয়া ওরও বেশ্যাগিরি করতে হইব, এর লাগা কাজল ওরে মায়েরা ফেলাইছে। জানোস মায়া, এইটুকুন মায়াটার গলায় জল্লাটা ব্লেড দিয়া কাটছে। বাচ্চাটা একটা চিৎকার দিয়া কতক্ষণ ছটফট করছে, এরপর মইরা গেল। দম বন্ধ হয়ে আসছে মায়ার, দু চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। সোহান কফি খাওয়া বাদ দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। এখন আমার কি মনে হইতেছে জানোস, তোরেও ছোট থাকতে মায়েরা ফেলার দরকার ছিল, তাইলে তোরে আজকে বিশ্বা হইতে হইতো না। আমগো জিন্দিগিটা অনেক খারাপ রে মায়া, এই জিন্দিগি করার চেয়ে মইরা যাওয়ান ভালা। আমারও মইরা যাওয়া উচিত আছিল, কিন্তু সাহস করতে পারি নাই। মরতে গেলে অনেক সাহস লাগে। বাচ্চাটা কি মাটি দিয়ে দিচ্ছে? ভরে মাটি দিছে। আর কথা বাড়ালো না মায়া, ফোনটা কেটে দিল। মায়ার মাথায় হাত রেখে সোহান বলল, কি হয়েছে মায়া, কেউ কি মারা গেছে? মায়া কাঁদছে, কোনো উত্তর দিচ্ছে না। সে বুঝতে পারছে এখন ওকে কাঁদতে দেওয়া উচিত, খানিকক্ষণ বাদে না হয় ওকে এ ব্যাপারে জিজ্ঞেস করা যাবে। সোহান লক্ষ্য করলো মায়া ওর হাত চেপে ধরে কাঁদছে। মায়াকে জড়িয়ে ধরলো সোহান, ওর মাথায় খুব আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ বাদে মায়া নিজেকে ছাড়িয়ে নিল সোহানের বাহুটোর থেকে। কিছুটা স্বাভাবিক হয়েছে মায়া। আমাকে কি বলা যায় কি হয়েছে? আমার পাড়াতে একটা আপা ছিল, কাজল আপা। উনি প্রেগনেন্ট ছিলেন, মাঝরাতে ওনার মেয়ে হয়েছিল। উনি মেরে ফেলেছে মেয়েটাকে। কেন মেরেছে জানো? কারণ ও চাইনি ওর মেয়েটারও ওর মতো হাল হোক। আপনি কিভাবে জানলেন? এমন গল্প আমি আগেও শুনেছি, এমন ঘটনা আরও 2 জন ঘটিয়েছিল। একদিকে ভালোই হয়েছে, আমাদের মতো বাচ্চাটাকে একটু একটু করে শেষ হতে হবে না। মরার আগে নরকের শাস্তি ভোগ করতে হয় আমাদের। মাঝে মাঝে এমন কিছু কাস্টমার আসে, এদের আচরণ দেখলে মনে হয় আমরা মুরগি অথবা খাসির রানের পিস। মনের খায়েশ মিটিয়ে শরীরে যেখানে সেখানে কামড়াতে থাকে। একবার তো এক কাস্টমারের কামড়ে আমার হাতে ইনফেকশন হয়ে গেছিল, দাগ এখনো যায়নি। এমন জীবন কাটানোর চেয়ে মরে যাওয়াই ভালো। উচিত কাজ করেছে কাজল, ওর জায়গায় আমি হলে ঠিক এই কাজটাই করতাম। পানি খাবে? না। যা হয়ে গেছে তা তো বদলাতে পারবে না মায়া। সামনে দেখি তোমাদের মতো মানুষের জন্য কিছু করতে পারি কিনা। কথাটা বলেই সেখান থেকে সরে গেল সোহান। সেখানে আর বসতে ইচ্ছে হচ্ছে না তার। কারো কষ্ট সহ্য করতে পারে না সে, তবে মনের কষ্ট মনে রাখতেই ভালোবাসে। লোকের সামনে প্রকাশ করাটা তার কাছে খুবই লজ্জাজনক মনে হয়। সবার সামনে ভাবখানা এমন দেখা মনে হয় কিছুই হয়নি। আজ দুপুরে মায়াকে স্কুলে ভর্তি করিয়ে এসেছে সোহান। ওর জন্য 2টো টিচার রাখা হয়েছে। বিকেলে একজন পড়িয়ে গেছে, এখন আরেকজন পড়াচ্ছে। কিছুক্ষণ আগে অফিসের একটা স্টাফ এসেছে সোহানের বাসায়। আর্জেন্ট কিছু ফাইল সিগনেচার করাতে এসেছেন তিনি। ড্রয়িং রুমে বসে সোহান ফাইল দেখছে, আর স্টাফ সাইদ মায়ের রুমে এক নজর তাকিয়ে আছে। ব্যাপারটা চোখে পড়ল সোহানের। ওদিকে কি দেখছেন সাইদ সাহেব? স্যার, এই মেয়েটা কি হয় আপনার? আমার ওয়াইফ। কেন? এটা ওয়াইফ? কোনো সমস্যা? স্যার, আপনি ভালো করে খোঁজ নিয়ে বিয়ে করেছেন তো? হ্যাঁ করেছি। এটা কি করে হয়? স্যার, আপনাকে বোধহয় মিথ্যা বলে বিয়ে করেছে এই মেয়ে। সমস্যাটা কি সেটা তো বলবেন। এ তো মানে এই মেয়েটা প্রস্টিটিউট স্যার। আপনি জানেন কিভাবে? আমি ওদের ওখানে প্রায় যাই। ও ভালো না স্যার। আপনি ভালো? জি। জিজ্ঞেস করলাম আপনি ভালো কিনা। ভাব তো এমন দেখাচ্ছেন মনে হচ্ছে আপনি পবিত্র পুরুষ। একটা মেয়ে প্রস্টিটিউট হয় কিভাবে জানেন? একটা পুরুষের সাথে টাকার বিনিময়ে এক বিছানায় শুয়ে। এক মেয়ে আরেক মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করে তো আর প্রস্টিটিউট হয়নি। আপনার মতো অতিমাত্রার পবিত্র পুরুষের সংস্পর্শে এসে এরা প্রস্টিটিউট হয়। আর আমি নিজে ওকে ওই পাড়া থেকে তুলে এনেছি। ওই পাড়ায় তো ভালো লোকে যায় না, যায় খারাপ লোকেরা। তার মানে আমিও খারাপ। ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই সাইদ সাহেব। তবে আপনার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। আপনার বউটা কিন্তু খুব ভালো, কিন্তু আপনি। স্যার, আজ আমি আসি, বাসায় যেয়ে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। কথাটা বলে সাইদ সাহেব ফাইল হাতে বেরিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে সোহান ডেকে বলল, সাইদ সাহেব, আজকের কথাগুলো আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে খুশি হব। জি স্যার, কথা বাইরে যাবে না। মায়ের রুমে গিয়ে ওর নতুন টিচারকে সোহান জিজ্ঞেস করলো, স্টুডেন্ট কেমন মাহিন? বেশ শার্প। এত আগের পড়া গ্রামারগুলো এখনও মুখস্থ রেখেছে। 1 বছর প্র্যাকটিস না করলে সাধারণত মনে থাকে না, কিন্তু ও দেখি সব মনে রেখেছে। কি মনে হয় মাস 2-3 মধ্যে দৌড়ে ইংলিশ বলতে পারবে তো? আশা করি হবে। পড়ানো শেষ? না, আরও 15-20 মিনিট লাগবে। আজকে ওকে ছুটি দিয়ে দাও, একটু বাইরে যাব। জি ভাইয়া।
মায়া যাও গিয়ে রেডি হও, আমি ওর সাথে কথা বলি। ভাইয়া বিয়ে করলেন অথচ কিছুই জানালেন না? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হুট করে দেখলাম একটা সুন্দরী পরী পৃথিবীর রাস্তায় হাঁটাহাঁটি করছে। আমি ভাবলাম ডানা ভেঙে পড়ে টরে গেল কি না, দৌড়ে গেলাম হেল্প করতে, যেয়ে বললাম আপনার ভাঙা ডানাটা কোথায় পড়েছে বলবেন, আমি এনে জোড়া লাগিয়ে দিচ্ছি। মেয়ে তো আমার মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে। চিন্তা করলাম পৃথিবীতে নতুন, তাই হয়তো আমাকে উদ্ভট লাগছে। ফের বলতে লাগলাম আপনি তো পড়ি, ডানা ছাড়া বেশিক্ষণ থাকলে ঝামেলা হতে পারে, জলদি বলুন ডানা কোথায়। কিছুক্ষণ পর পড়ি মুখ খুলে বলল সে নাকি পড়ি না, সে মানুষ, আমাকে আর পাইকে। পরদিনই ধরে বেঁধে ওকে বিয়ে করে ফেলেছি। জানি না কতটুকু সত্যি বলেছেন, তবে গল্পটা মজার ছিল। শোনো, বিয়ের বয়স হয়েছে আমার, আর কত একা ঘুমাবো? অফিস থেকে ঘরে ফিরলে ঘরটা খালি লাগে, তাই মেয়ে পছন্দ হওয়ার সাথে সাথে বিয়েটা করে ফেললাম। দরজার আড়াল থেকে কথাগুলো শুনেছে মায়া। কাপড় হাতে নিয়ে সোহানের রুমে যাচ্ছে আর ভাবছে সোহান সবাইকে বলে বেড়াচ্ছে ও সোহানের বউ। কাজটা কি ঠিক করছে সোহান? রেস্টুরেন্টে বসে আছে মায়া আর সোহান। গরম ধোয়া ওঠা স্যুপে একটু একটু করে চুমুক দিচ্ছে সোহান, আর মায়া চামচ দিয়ে স্যুপ নাড়াচাড়া করছে। না খেয়ে কি ভাবছো? খাওয়া শেষ করে এরপর চিন্তা ভাবনা করো। আপনি সবাইকে এই কথা কেন বলছেন? আমি আপনার বউ। তোমাকে তো আমি প্রথম দিনই বলেছি তুমি আমার বউয়ের মতো আমার কাছে থাকবে। আমি বউয়ের মতো করে থাকবো, কিন্তু বউ না। বউয়ের মতো আর বউ তো এক ব্যাপার হলো না। তাহলে তুমি কি চাচ্ছ? তোমাকে বউ হিসেবে পরিচয় না করেই? সেটা বলিনি। আমি বলছি যে আজীবন তো আর আমাকে আপনার কাছে রাখবেন না। কিছুদিন পর বিয়ে শাদী করবেন, সংসার হবে আপনার, তখন তো আর আমার প্রয়োজন পড়বে না। তখন লোককে কি বলবেন? তাছাড়া লোক মুখে আপনার সত্যিকারের বউ তো জেনেই যাবে আপনি আগে বিয়ে করেছিলেন। তোমাকে কে বললো আমি অন্য কাউকে বিয়ে করব, সংসার করব? সংসার করার জন্যই তো তোমাকে ধরে এনেছি, নতুন করে আবার অন্য কাউকে ধরে আনার কি হলো? তবুও তোমাকে আমি আমার ওয়াইফ হিসেবে ইন্ট্রোডিউস করাচ্ছি, এটা কি তোমার ভালো লাগছে না? না লাগলে বলো, আর কখনো বলবো না। সেটা বলিনি, বলছি যে লোকে কি বলবে। শোনো, লোকের ধার আমি ধারি না, কে কি বললো না বললো সেসব নিয়ে আমি ভাবি না। তুমি কি চাও সেটা বলো, বউ হিসেবে পরিচিত পেতে চাও নাকি মিস্ট্রেস হিসেবে? আপনি যেভাবে ডাকতে চান সেভাবেই চলবে। ব্যাস, এটা নিয়ে আর কোনো তর্কও হবে না, চুপচাপ খাও। রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে আছে মায়া। সোহানের মতিগতি মাথার উপর দিয়ে যাচ্ছে ওর। কি থেকে কি ঘটছে বুঝে উঠতে পারছে না। এখন পর্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে না সোহান। তাহলে ওকে এখানে এনেছে কেন? সাজিয়ে রাখার জন্য? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো মায়া। খাটে এপাশ ওপাশ করছে সোহান, ঘুম আসছে না ওর। কেউ মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগতো। মায়া তো আছে, ওকে ডাকলেই তো হয়। মায়ের রুমে এলো সোহান। ঘুমোচ্ছে মেয়েটা, তো আরামের ঘুম। সোহান ছটফট করছে আর মায়া ঘুমোচ্ছে। সেটা কি করে হয়? মায়াকেও জাগতে হবে। মায়ের কাঁধে আলতো করে ধাক্কা দিচ্ছে সোহান। এই ওঠো মায়া, এই মায়া ওঠো। ঘুম থেকে লাফিয়ে উঠে বসলো মায়া। জি, কোনো সমস্যা? আরে ভয় পাচ্ছ কেন? আমি এসেছি। বুঝেছি তো। ঘুম আসছে না? মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। মায়ার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়লো সোহান। সোহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মায়া। মায়া, আমাকে তোমার কেমন লাগে? খুব ভালো। জানো, শুরুতে সবাই এই কথাই বলে, যখন আমার রাগটা দেখে তখন আমার সাথে আর কেউ মিশতে চায় না, যারা মিশে তারা প্রয়োজনে মিশে আমার সাথে। একদিন হয়তো রাগের মাথায় তোমাকেও গালি দিব, এরপর তুমিও আমাকে খারাপ ভাববে। আমি গালি শুনে অভ্যস্ত। যারা তোমাকে গালি দিয়েছে তাদের তুমি আগে থেকে খারাপ জানতে, কিন্তু তুমি তো আমাকে ভালো মনে করো। পরে যখন আমার মুখে গালি শুনবে তখন তোমার ঠিকই খারাপ লাগবে। যখন গালি দিবেন তখন না হয় বুঝবো। একটা কথা বলি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই? আপনার ইচ্ছা। তোমার কোনো ইচ্ছে নেই? আমাদের ইচ্ছা অনিচ্ছার নামে কিছু নেই। তোমাকে আমি আমার ওয়াইফ হিসেবে ট্রিট করছি মায়া, প্রস্টিটিউট হিসেবে না। সো তোমার ইচ্ছাটা আমার জন্য অনেক বড় কিছু ম্যাটার করে। যদি না করি? আমার রুমে চলে যাব। আপনি এখানেই ঘুমাবেন আমার সাথে। তাহলে তুমি আমাকে পারমিশন দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। মায়ের পায়ের উপর থেকে সরে বালিশে এসে শুয়ে পড়লো সোহান। মায়াকে টেনে নিল নিজের বুকে। সোহানের সবকিছু ভালো লাগে মায়ার। বিশেষ করে মায়ের প্রতি যে সম্মানটা দেখায় সেটা মায়ের খুব পছন্দ। প্রতিটা মানুষেরই কোনো না কোনো খারাপ দিক থাকে, সোহানেরও আছে। রাগটা না হয় তার একটু বেশি রেগে গেলে মুখের লাগাম থাকে না। সে তো মানুষ, ফেরেশতা তো আর না। এমন লোকের সাথে চোখ বন্ধ করে সারা জীবন পাড়ি দেওয়া যায়। তাহলে ওই তিনটা মেয়ে কেন ওকে ফেলে চলে গেল? একটা বাজে দিকের জন্য কি মানুষটার বাকি সব ভালো গুণগুলো তাদের কাছে ধামাচাপা পড়ে গেল? সম্মান, মায়ের কাছে শব্দটা প্রচন্ড রকমের ভারী মনে হয়। সম্মান কখনো সে কারো কাছে পায়নি, তাই কথাটা তার কাছে খুব মূল্যবান। 18 বছরের জীবনে প্রথম কোনো পুরুষ ওকে সম্মান দিচ্ছে। এতকাল যারা অসম্মান করত তারাও পুরুষ ছিল, আর এখন যে সম্মান দিচ্ছে সেও একজন পুরুষ। তার প্রতি ঘৃণা বা ক্ষোভ জন্মায় না, জন্মায় ভালোবাসা, শ্রদ্ধা। সোহানের প্রতিটা ব্যাপারের প্রতি প্রেমে পড়ে যাচ্ছে মায়া। নিজেকে কোনোভাবে আটকাতে পারছে না। সে ভালো করে জানে
প্রেম ভালোবাসার অধিকার তাদের নেই, তবুও ভালোবাসাটা তৈরি হচ্ছে। হতে পারে ভালোবাসার প্রকাশ করার ক্ষমতা বা অধিকার কোনোটাই তার নেই, কিন্তু ভালোবাসাটা মনের ভেতরে তো চেপে রাখা যেতেই পারে, মুখে না আনলেই হলো। এমন মানুষকে কি ভালো না বেশি আদৌ থাকা সম্ভব? মানুষটার বুকে ধুক ধুক শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে সোহানের হৃদস্পন্দনেরও প্রেমে পড়ে যাচ্ছে সে। আচ্ছা, এই ভালোবাসার পরিণতি কি হতে পারে? ভালো পরিণতি হবে না সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত মায়া। সামনে খুব বড়সড় একটা ধাক্কা সে খাবে, এই ভালোবাসার বিনিময়ে, এটা তার খুব ভালো করেই জানা আছে। তবুও ভালোবাসাটা বেড়েই চলেছে। হোক না খারাপ পরিণতি, তাতে কি? জন্মলগ্ন থেকে শুরু করে এখানে আসার আগ পর্যন্ত তো খারাপের মাঝে আটকে ছিল। নতুন করে না হয় আবার খারাপ কিছু হবে, এতে তার কিছু আসে যায় না। একটা সময় হয়তো বা সোহান ওকে ছেড়ে চলে যাবে, তখন হয়তো বা ওর প্রয়োজনটা আর সোহানের কাছে থাকবেও না, শুধু ওকে ভালোবাসবে মায়া। এখন কাছ থেকে ভালোবাসে, তখন না হয় দূর থেকে ভালোবাসবে। মায়া ভালোবাসতে জানে, যে ভালোবাসতে জানে সে কাছে থেকেও ভালোবাসতে জানে, দূরে থেকেও ভালোবাসতে জানে। মায়াকে এক হাতে পেঁচিয়ে অন্য হাতে ওর চুলের গোড়ায় আঙুল চালাচ্ছে সোহান। অদ্ভুত অনুভূতি হচ্ছে মায়ার, তবে অনুভূতিটা সুন্দর, একটু বেশি সুন্দর। সোহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো মায়া, হৃদস্পন্দনটা একটু জোরে শোনা যাচ্ছে। মায়াকে বুকের কাছ থেকে সরিয়ে টেনে খানিকটা উপরে তুলে আনলো সোহান, ঠোঁটে আলতো করে চুমু খেলো মায়ার। তোমাকে যদি পুরোপুরিভাবে কাছে টানতে চাই, তোমার কি আপত্তি আছে? আজ রাতে? বিছনা ছেড়ে উঠে জানালার পর্দাগুলো টেনে দিল সোহান। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঠান্ডা বাতাস। বাতাসের জন্য পর্দাগুলো স্থির থাকছে না, উঠছে পর্দাগুলো। বাইরে তুফান চলছে, সেই সাথে মায়ার মনেও। বুকের ধুকপাকুর শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মনে হচ্ছে 10 হাত দূর থেকে একজন মানুষ এই ধুকপাকুর শব্দ শুনতে পাবে। মনের গহীনে শীতল বাতাসের অস্তিত্ব টের পাচ্ছে মায়া। শীতল বাতাসের কারণটা কি হতে পারে? সেটা ভালোবাসার মানুষের কাছে আসার পূর্ববাস। মায়ার পাশে বসে গালে হাত রাখলো সোহান। রাত অনেক হয়েছে, তুমি ঘুমাও। মানে তুমি ঘুমাও, আমি আমার রুমে যাচ্ছি। আপনি না একটু বললেন আমাকে কাছে টানতে চান পুরোপুরি ভাবে? বলেছিলাম। তোমাকে এতটা কাছে পেয়ে মাইন্ড খানিকটা ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, বুঝোই তো। দিন শেষে আমিও একজন পুরুষ। এখন মনে হচ্ছে তোমাকে এভাবে প্রস্তাব দেওয়া উচিত হয়নি। শুরুতে তোমার ঘরে আসলাম হেড মেসেজ নেওয়ার জন্য, এরপর আবদার ধরলাম জড়িয়ে ধরে ঘুমাবো, এরপর পারমিশন ছাড়াই কিস করলাম, এখন আবার আবদার ধরছি আরও গভীরে যাওয়ার জন্য। লোভী পুরুষের মতো আচরণ করছি। লোভ ব্যাপারটা ভালো না, সব কিছু ধীরে সুস্থে এগিয়ে নেওয়াটা ভালো। সরি মায়া, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সাধু হওয়ার একটা লিমিট থাকে, কিন্তু সোহান লিমিট ছাড়িয়ে যাচ্ছে, এটা কোনো কথা? বেশি লোভ করে ফেলছে। মায়া হাসবে না কাঁদবে খুঁজে পাচ্ছে না। তাহলে আমাকে কেন এনেছেন? সাজিয়ে রাখার জন্য? সংসার করার জন্য। তোমার সাথে সংসার করে দেখতে চাই আসলে সংসার কতটা তিতা। টেস্ট করতে যাচ্ছেন আমাকে দিয়ে? যদি টেস্টের রেজাল্ট মিষ্টি হয় তাহলে অন্য কাউকে বিয়ে করবেন, তিতা হলে বিয়ে করবেন না। ব্যাপারটা তেমন না। ব্যাপার যেমনই হোক, আপনি আজ কিছু করেন আর না করেন, আপনি আমার সাথেই ঘুমাবেন। থাকতেই হবে? আপনার গায়ের খুব সুন্দর একটা গ্রান আছে। সকালে যখন জড়িয়ে ধরেছেন তখন গ্রানটা একটুখানি পেয়েছিলাম, এখন গ্রানটা ভালো মতো পেয়েছি, একদম নেশা ধরানো। আপনাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসবে না। আসেন এখানে শুয়ে পড়েন। মুচকি হেসে মায়ার পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে ধরল সোহান। সোহানের বুকে আলতো করে হাত আছে মায়া। ফের দুজনেরই নিঃশ্বাস গাঢ় হয়ে আসছে। সোহানের গলায় চুমু খেলো মায়া, দুহাতে শক্ত করে পেঁচিয়ে ধরল মায়াকে। ঘোরের মাঝে ডুবে যাচ্ছে সোহান। মায়ার পরোক্ষ ইশারা সোহানের আবদারগুলোকে ভীষণভাবে আশকারা দিচ্ছে। নিজেকে আর আটকে রাখার প্রয়োজন মনে করছে না সোহান। আটকে রাখার তিল পরিমাণ ইচ্ছেও নেই তার। সকাল 8টা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সারা রাতের বৃষ্টিতে আবহাওয়া পুরোপুরি ঠান্ডা, তবুও ফুল স্পিডে ফ্যান করছে মাথার উপর। যত ঠান্ডাই পড়ুক, ফ্যান ছাড়া ঘুম হয় না সোহানের। আর অন্যদিকে মায়ার শীত বেশি, তাই কাঁথার নিচে একদম গুটিসুটি হয়ে সোহানের সাথে ঘেঁষে শুয়ে আছে। মায়ার গায়ের উপর হাত পা তুলে দিয়ে বেঘুরে ঘুমাচ্ছে সোহান।
সোহানের ফোন বাজছে। জাহিদ ফোন করেছে। কোনো মতে চোখ মেলে দেখে জাহিদের নাম স্ক্রিনে ভাসছে। ঘুম ঝরানো কণ্ঠে সোহান বলল, বলো। স্যার, আপনার বাবা ফোন করেছিল, আপনাকে নাকি খুঁজে পাচ্ছে না ফোনে। ওই ফোনটা বন্ধ করে রেখেছি। আপনার এই নাম্বার তো বড় স্যার জানে না, তাই আমাকে ফোন করে বলল আপনাকে কল করতে। আর্জেন্ট কিছু? না স্যার, আমাকে কিছুই বলেনি। আচ্ছা, আমি ফোন দিচ্ছি, তুমি রাখো। ফোনটা রেখে উঠে বসলো সোহান। আর মোড়া দিয়ে ঘুমটা পুরোপুরিভাবে চোখ থেকে সরাতে চাচ্ছে সে। মায়ার ঘুমও ততক্ষণে ভেঙে গেছে। মায়া, জলদি ওঠো, গোসল করো, ফ্রেশ হও, আমার জন্য কফি বানাও। আমার আলমারি থেকে অফিসে যাওয়ার কাপড় বের করে রাখো। কাপড়ের সাথে আমার মানিব্যাগ, ঘড়ি, মোবাইল, গাড়ির চাবি সব যেন থাকে। অলরেডি 8:15 বেজে গেছে। অফিসে মিটিং আছে 10টায়। 9:45-10টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে। জি, উঠছি। সোহানের তারা দেখে হুড়মুড়িয়ে বিছনা ছেড়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল মায়া। সোহানের ফরমাইশ পূরণ করতে হবে। এই প্রথম মানুষটা তাকে কোনো ফরমাইশ করলো। সংসারের প্রথম ফরমাইশ, কোনোভাবেই ত্রুটি রাখা যাবে না। বেঁধে দেওয়া সময়ের মাঝে কাজ সারতে হবে। চুলায় কফির দুধ গরমে বসিয়ে সোহানের রুমে এসেছে মায়া। সোহানের গোসল তখনও শেষ হয়নি। সোহানের জন্য অনেক বিচার বিবেচনার পর আলমারি থেকে কাপড় বের করে খাটের উপর রেখেছে মায়া। ওয়ালেট, মোবাইল, গাড়ির চাবি সব রাখা আছে কাপড়ের পাশে, কিন্তু ঘড়ি খুঁজে পাচ্ছে না মায়া। সোহানের বেডরুম তন্ন তন্ন করে খুঁজছে মায়া। ভাবছে সোহানকে কি একটাবার জিজ্ঞেস করবে। ওয়াশরুম থেকে শ্যাম্পুর স্মেল আসছে। সোহান চুলে শ্যাম্পু করছে। এখন যদি ডেকে কোনো কথা জিজ্ঞেস করে তাহলে উত্তর দেওয়ার সময় সোহানের মুখে শ্যাম্পুর ফেনা সহ পানি মুখের ভিতর ঢুকে যেতে পারে। তাই এই মুহূর্তে জিজ্ঞেস না করাটাই হয়তো ভালো হবে। রান্নাঘর থেকে কাজের লোক শামীমের কণ্ঠ ভেসে আসছে। ভাবি, দুধ তো গরম হয়ে গেছে, কফি বানাইবেন না? চুলায় দুধ বসিয়ে এসেছে, একদমই খেয়াল ছিল না মায়ের। দৌড়ে কিচেনে যেয়ে দেখে শামীম চুলা থেকে দুধের পাতিল নামিয়ে রেখেছে। আমি তো ভুলেই গেছিলাম শামীম ভাই। আমি নামাইয়া থইছি ভাবি, চিন্তা নাই। এখন কি কি মেশাবো এটাতে? মগে দুধ ঢালেন, 2 চামচ কফি, 1 চামচ হরলিক্স আর আধা চামচ চিনি মিলাইবেন। শামীম ভাই, উনি ঘড়ি কোথায় রাখে জানেন? স্যারের তো ঘড়ি আছে 4-5টা, একটাও পাইতেছেন না? না। গতকাল বাইরে থেকে আইসা ড্রয়িং রুমের টি টেবিলের উপরে থুইয়াছিল, দেখছিলাম। আর বাকিগুলো কই আছে জানি না। ভেতর থেকে সোহানের গলার আওয়াজ পেল মায়া। আমার ঘড়ি কোথায়? ঘড়ি বের করোনি কেন? ঘড়ি খুঁজছি কিন্তু পাচ্ছি না। ড্রয়িং রুমে দেখো, পাবে। আর আমার সব ঘড়ি আলমারির মাঝের দরজার সেকেন্ড ড্রয়ারে থাকে। আমি এনে দিচ্ছি। দৌড়ে ড্রয়িং রুম থেকে ঘড়ি এনে খাটের উপর রাখলো মায়া। সোহান মাথার ভেজা চুল মুছছে। কফি হয়েছে? না, এক্ষুনি আনছি। ছুটে কিচেনে গেল মায়া। খুব জলদি বাকি উপকরণ মিশিয়ে কফি তৈরি করে সোহানের সামনে হাজির করলো। তুমি তো আমার মোজা বের করে রাখোনি। এক্ষুনি বের করে দিচ্ছি। এই দাঁড়াও। জি। এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? ধীরে সুস্থে কাজ করো। আসলে আমি একটু নার্ভাস। কখনো কাউকে সংসার করতে দেখিনি। কাজ কিভাবে গুছিয়ে করতে হয় আমি জানি না। এই প্রথম আপনি কিছু করতে বলেছেন। আমি চাই না কোনো ত্রুটি থাকুক। বসো এখানে। মোজাগুলো বের করে দে। বসতে বলেছি, বসো। কফির মগে চুমুক দিচ্ছে সোহান। পাশে বসে আছে মায়া। কফিটা খুব ভালো হয়েছে। সত্যি? নাও, খেয়ে দেখো। না, আপনি খান। শোনো, এতটাও নার্ভাস হওয়ার কিছু নেই। আমি জানি তুমি কাজ পারো না। একদিনে কেউ সংসারের কাজে এক্সপার্ট হয় না। আস্তে ধীরে সব ঠিক হবে। কাজ করতে করতে পুরোপুরি সংসারই হবে তুমি। ঘরের জিনিস ভাঙবে, তরকারি পড়বে, হাত কাটবে, এরপর পাক্কা হাউসওয়াইফ হতে পারবে। এছাড়া না, তুমি তোমার মতো আস্তে ধীরে কাজ করো। দেরি হলে হবে, অসুবিধা নেই। বাসায় শামীম, রতন আছে, চাইলে আমি কাজ ওদের দিয়েও করাতে পারবো। এতক্ষণে মানসিক চাপটা মনে হয় কিছুটা কমেছে মায়ার। ভয়টা কিছুটা কেটেছে। যাও, নাস্তা টেবিলে খাবার সাজাও, আমি কাপড় পাল্টে আসছি। সোহানের প্লেটে খাবার সাজিয়ে চেয়ারে বসে আছে মায়া। সোহান চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার প্লেট কোথায়? আপনার কাছ থেকে খাবো, তাই আমার আলাদা করে খাবারের প্লেট নেইনি। কথাটা বলে মায়ার মনে হলো আবদারটা খুবই বাজে হয়েছে। কি মনে করে কথাটাও বলেছে সেটাও নিজেও জানে না। সোহান মায়ার মুখের দিকে তাকিয়ে আছে।
এবার মায়ার লজ্জা লাগছে নিজের এমন বুদ্ধিহীন আবদারের জন্য। কোনো কথা না বলে নিজের জন্য প্লেট সাজাতে লাগলো মায়া। এই তুমি না বললে আমার হাতে খাবে? না থাকুক, আমি আমার হাতেই খাবো। কেন? আসলে আমি কেন যেন এমন একটা আবদার করে ফেলেছি। গত রাতে আমি চলে আসতে চেয়েছিলাম, আমাকে জড়িয়ে ধরার আবদারটা কিন্তু তুমি করেছিলে, তখন লজ্জা পাওনি। এখন এই সামান্য কথায় লজ্জা পাচ্ছ কেন? আজাইরা ঢং ছাড়ো, নাও হাঁ করো। মায়ার মুখের সামনে খাবার ধরে রেখেছে সোহান। মায়া মুখের মধ্যে খাবার পুরে চুপচাপ চাবাচ্ছে। মায়া, রাতটা সুন্দর ছিল। মায়া ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সোহানের দিকে তাকিয়ে মায়া উত্তর দিল, অনুভূতিগুলো আরো বেশি সুন্দর ছিল। আজকাল বড্ড ব্যস্ত সময় কাটে মায়ার। 2 টিচারের কাছে পড়া, সপ্তাহে 1 দিন ক্লাস, প্রতিদিন রান্না শেখা, সংসারে হওয়ার তোড়জোড় চেষ্টা চলছে। সোহানের বাসায় কাটানোর সময়গুলোতে ওর পেছনে লেগে থাকা সময়গুলো সুন্দরই যাচ্ছে। সোহান মায়ার জন্য অনেকটা টনিকের মতো, মন ভালো হওয়ার টনিক, অতীত ভুলে থাকার টনিক, সুখে থাকার টনিক। কিভাবে স্টাইল করতে হয়, রেস্টুরেন্টে বসে কিভাবে খেতে হয়, পার্টিতে লোকের সাথে কিভাবে মিশতে হয়, সব এই 3 মাসে মায়াকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে সোহান। সংসারের খুঁটিনাটি কাজগুলো সোহানের কাছ থেকে শিখেছে মায়া, বিশেষ করে রান্নাটা। অফিস থেকে ফিরে হাতে ধরে মায়াকে রান্না শেখায় সোহান। সংসার, মায়ার সংসার, নিজের সবটুকু দিয়ে সংসারটাকে ঢেলে সাজায় মায়া। অবসরে ঘরের দেওয়ালগুলো হাতড়ে বেড়াইছে, ভালো লাগে এভাবে হাতড়াতে। মাঝে মাঝে তার ইচ্ছা হয় দেয়ালগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে। এটাও নিজের সংসার। সংসারটা ছিল ওর জীবনের সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত পাওয়া। আর সোহান হচ্ছে মায়ার নজরে ফেরেশতা। 3 মাসে অবশ্য 7 দিন গালি খেয়েছে সোহানের কাছ থেকে, তাও যে সে গালি নয়, চূড়ান্ত পর্যায়ের বিশ্রী গালি, একেবারে কান পচে যাওয়ার মতো। কিন্তু মায়ার কান পচেনি, আসলে গালিগুলো সে কানেই তোলেনি। যে মানুষের এতগুলো ভালো দিক আছে, তার একটা খারাপ দিক তো আড়াল করা যেতেই পারে। গালি দেওয়ার ঘন্টা 2 পরই মায়ার জন্য কিছু না কিছু রান্না করে সামনে এনে দাঁড়িয়ে থাকে সোহান, কিন্তু তার মুখে সরি কথাটা একবার উচ্চারণ হয় না। সোহানের ভাষ্য মতে এত ফর্মালিটি তার অসহ্য লাগে। সংসারে এসব সরি টরির ফর্মালিটি না দেখানোটাই ভালো বলে মনে করে সোহান। মাঝে মাঝে সোহানের চাহনিতে মায়া টের পায় সে তাকে ভালোবাসে, আবার কখনো তার মনে হয় সোহান ওকে ভালোবাসে না। বড় দ্বিধায় ভুগে মায়া। ইচ্ছে হয় সোহানকে জিজ্ঞেস করতে, আপনি কি ভালোবাসেন আমাকে? সাহস হয় না জিজ্ঞেস করার। প্রত্যেকটা ব্যাপারেই সীমাবদ্ধতা থাকে, মায়েরও সীমাবদ্ধতা আছে। যত যাই হোক সে একজন পতিতা, একথা ভুললে তো আর চলবে না। সোহান যা করেছে সেটাই তো অনেক, এর চেয়ে বেশি আশা করাটা হবে দিবা স্বপ্ন দেখা। এসব ভেবে কখনো মায়ের মন খারাপ হয়, আবার কখনো নিজের মনকে নিজেই বোঝায়। সন্ধ্যা হয়ে গেছে, আধার নেমে আসছে বাইরে। আশেপাশের বাসাগুলোতে এক একটা করে লাইট জ্বলছে। নিজের রুমেও লাইট জ্বালালো মায়া। হাত মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে ও। সোহান আসার সময় হয়েছে। 5 ক্লিপ দিয়ে চুলটা আটকে নিল মায়া। সোহান ঘরে ফিরে মায়ার 5 ক্লিপটা খুলে চুলগুলো এলোমেলো করবে, এটা তার প্রতিদিনকার অভ্যাস। কলিং বেল বাজছে। দরজা খুলে দেখে সোহান দাঁড়িয়ে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে সোহানকে। ঘরে ঢুকেই সোফায় গায়ে এলিয়ে দিল সোহান। ওর পা থেকে জুতা মোজা খুলে নিচ্ছে মায়া। জঘন্য একটা দিন ছিল, কুত্তার মতো খাটতে খাটতে জীবন শেষ, মাথা ঝিমঝিম করছে। মায়া কোনো কথা বলছে না, সোহানের গায়ের শার্টটা খুলে দিল। সোহান চোখ বন্ধ করে হেলান দিয়ে সোফায় বসে আছে। 10 মিনিট পর হাতে গরম তেলের বাটি নিয়ে আসলো মায়া। তার পেছন পেছন রতন এলো 1 বোল কুসুম গরম পানি সহ। সোহানের পায়ের কাছে বোলটা রাখলো রতন। সোহান বলে পা ডুবিয়ে বসে আছে, আর মায়া সোহানের মাথায় গরম তেল মালিশ করে দিচ্ছে। 10 মিনিট পর সোহান বলল, তোয়ালে আর ট্রাউজার বের করো, গিয়ে আমি গোসল করব। সোহানের ওয়াশরুমে তয়লা আর ট্রাউজার রেখে আসলো মায়া। চুলায় দুধ বসিয়েছে সে। মায়া জানে সোহান ওয়াশরুম থেকে বের হয়ে 1 মগ স্ট্রং কফি চাইবে। মায়ের রুমে বসে কফির মগে চুমুক দিচ্ছে সোহান। এক হাতে মগ ধরে রেখেছে, অন্য হাতে মায়ের চুল এলোমেলো করে দিচ্ছে। তোমাকে একটা ব্যাপার জানানো হয়নি, তুমি নেক্সট মান্থ থেকে বিজনেস শুরু করছো। পরশু থেকে আমার এক পরিচিত ভাই আছে, উনি তোমাকে ওই ব্যবসায়ের আটঘাট বোঝাবেন। আমি বিজনেস? হ্যাঁ তুমি। তোমাকে যদিও জানানো উচিত ছিল, কিন্তু তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার রাইট আমি মনে করি আমার আছে ভাই, তাই তোমাকে জানানোটা
প্রয়োজন মনে করিনি। আমি তোমার ভালো চাই সেই ব্যাপারে নিশ্চয়ই তোমার কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, কিন্তু কিসের বিজনেস? লেডিস শপ, মেয়ে মানুষের সমস্ত কিছু ওখানে তুমি সেল করবে। আসলে সেল তুমি করবে না, 8 জন মেয়েকে কাজে রেখেছি, ওরা সেল করবে, আর তুমি হচ্ছে ওদের বস। দোকান নিয়েছি, ডেকোরেশনের কাজ চলছে, বাহির থেকে সব প্রোডাক্ট আনাচ্ছি, অর্ধেক প্রোডাক্ট এসেছে, বাকিগুলো অন দ্য ওয়ে। এখানে তোমার জন্য সবচেয়ে খুশির সংবাদ কোনটা তুমি জানো? ওই 8টা মেয়ে তোমার মতোই পতিতা ছিল, ওই নষ্ট গলি থেকে ওদের তুলে এনেছি। এর মধ্যে 2টা মেয়ে প্রেগনেন্ট, ওরা অন্য এলাকার, আর তোমার পাড়া থেকে এনেছি 3 জনকে, আর বাকি 3টাকে এনেছি ঢাকার বাহিরের পতিতালয় থেকে। মায়া বিস্ময়ে আকাশের চূড়ায় উঠে যাচ্ছে। আবারও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে, যা সে কখনোই কল্পনা করতে পারেনি। শুধুও কেন, এই 8টা মেয়েও কখনো কল্পনা করতে পারেনি এমন কিছু ঘটতে পারে। 8টা জীবন, না, পেটের বাচ্চাগুলো সহ 10টা জীবন এখন ভালো দিন দেখতে পাবে। এত বড় বিস্ময়ের ধাক্কা সামাল দিতে পারছে না মায়া। দু চোখ উপচে পানি পড়ছে। সোহানের গলা জড়িয়ে কাঁদছে মায়া। সোহানের গেঞ্জির ডান দিকের কাঁধের জায়গাটা ভিজে যাচ্ছে মায়ার চোখের পানিতে। সোহান মায়াকে কান্না থামাতে বলছে না, সে জানে এটা খুশির কান্না, তাই মায়াকে কাঁদতে দিচ্ছে সে। মায়ার পিঠে চুলে আলতো করে হাত বোলাচ্ছে সোহান, সে সাথে ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে আছে তার। আপনি কি সত্যিই পুরুষ মানুষ? কেন, কোনো সন্দেহ আছে? পুরুষ মানুষ এত ভালো হয় জানতাম না।